সবাই লাইভে যুক্ত হও, বন্ধুদের কে ট্যাগ করো, যারা হচ্ছে যে তোমাকে ট্যাগ করার দায়িত্ব দিছে যে দোস্ত ক্লাস শুরু হইলে আমাকে একটু ট্যাগ করিস। তো ট্যাগ করে দাও, আমরা ক্লাস স্টার্ট করব। লাস্ট ক্লাসে আমরা নগ্নবীজি পড়েছি। নগ্নবীজির যে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা কিন্তু লাস্ট ক্লাসে একই সাথে নগ্নবীজির সিকিউ এবং নগ্নবীজির এমসিকিউ দুইটাই কভার করেছি। নগ্নবীজির জন্য প্রয়োজনীয় সৃজনশীল এবং নগ্নবীজির জন্য প্রয়োজনীয় এমসিকিউ দুইটাই কভার করেছি। তোমরা এই অধ্যায়ের এমসিকিউ কে অনেকেই ভয় পাও, যে অধ্যায়ে অনেক এমসিকিউ বা অনেক তথ্য, অনেক ঝামেলা, এরকম নানা কিছু তোমরা ভয় পাও। বাট তোমাদের একটাই কথা বলবো, আমরা ক্লাসে যা পড়াচ্ছি, যতটুকু পড়াচ্ছি, যেই কথাগুলা বলছি, প্রত্যেকটা কথা সুন্দর করে নোট করো, প্রত্যেকটা কথা সুন্দরভাবে খাতার মধ্যে লেখো। এর বাইরে কোনো কিছু বাংলাদেশের বড় বড় জায়গাগুলা, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, এই দুইটা জায়গায় এর বাইরে কিছু দিবে না। অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন একটু মাঝে মাঝে তারা কেন জানি একটু ফালতু টাইপের প্রশ্ন করে। দেখা যায় যে আমরা যে বইগুলো অ্যাজ ইউজুয়াল পড়ি তার কোনো বই থেকেই প্রশ্ন আসে না। বাট সবচেয়ে বড় যে সেক্টর বাংলাদেশের দুইটা, ঢাকা ইউনিভার্সিটি এবং মেডিকেল, এই দুইটা সেক্টরে, এই দুইটা অ্যাডমিশন তো বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডমিশন, এটা মানতেই হবে। সো অন্য ইউনিভার্সিটি গুলাকে আমি ছোট করতেছি না, বাট এই দুইটা জায়গা বাংলাদেশের সবচেয়ে বড়, এটা যে কেউ চোখ বন্ধ করে মানবে। So, এই দুইটা জায়গার যে অ্যাডমিশন টেস্ট আছে, এই দুইটা অ্যাডমিশন টেস্টে কিন্তু এই আবুল হাসান স্যারের বইয়ের বাইরে থেকে কিচ্ছু আসে না, এবং আমরা তোমাদের ক্লাসে যা পড়াবো এর বাইরে কিচ্ছু আসবে না। সো এই যা পড়াচ্ছি এগুলো ভালো করে বোঝো, এগুলো ভালো করে মনে রাখো। তাইলেই তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট দুই জায়গায় এই চ্যাপ্টারের যে ভীতিটা আছে, এই চ্যাপ্টারে এমসিকিউ রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেগুলো তোমাদের সর্ট আউট হয়ে যাবে। আর আমরা বেশিক্ষণ ক্লাসও নিব না, 1 ঘন্টা ক্লাস নিব। সো এই 1 ঘন্টা পুরো মনোযোগ দিয়ে ক্লাস করবা, শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড তোমার মনোযোগ আমি চাই। পানি খেয়ে থেকে শেষ পর্যন্ত এ টু জেড তোমার মনোযোগ। ওকে, আচ্ছা, এখন আসো আমরা আজকে আমাদের পড়ার টপিক কি। আমরা আজকে শুরু করব আবৃত বীজি। আমরা লাস্ট ক্লাসে নগ্নবীজি পড়ছিলাম, নগ্নবীজি রিলেটেড যে ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, আমরা নগ্নবীজি রিলেটেড ইম্পর্টেন্ট কথাবার্তা গুলা কমপ্লিট করেছিলাম। এখন আমরা হচ্ছে যে আবৃত বীজিতে যাব। এখন আমরা কোথায় যাব? আমরা আবৃত বীজিতে যাব। আবৃত বীজি বলতে কি বোঝাচ্ছে? বীজি কথাটা আসছে বীজ থেকে, এবং আবৃত কথাটা আসছে কোথা থেকে? যে আবৃত অবস্থায় থাকে। তার মানে আমি বুঝতে পারতেছি বীজটা কি অবস্থায় থাকে? বীজটা আবৃত অবস্থায় থাকে। লাস্ট ক্লাসে যে আমরা নগ্নবীজি বলেছিলাম, তাকে নগ্নবীজি বলার কারণ ছিল বীজটা নগ্ন অবস্থায় ছিল। আর একে আবৃত বীজি বলার কারণ হচ্ছে এখানে বীজটা আবৃত অবস্থায় থাকে। এই যে বীজটা আবৃত অবস্থা থেকে, কে বীজকে আবৃত করে রাখে? এই আবৃত করার কাজটা কে করে? এই আবৃত করার কাজটা কিন্তু ফল করে। কে করে? ফল। সো হচ্ছে যে আমাদের বীজটা ফল দ্বারা আবৃত অবস্থায় থাকে, বা বীজের উপরে কি থাকে? ফল থাকে। তো আমাদের এই যে বীজ কথাটা, এই বীজ কথাটা আমাদের মানে আমরা জানি সিড। বীজ মানে আমরা কি জানি? সিড। এবং আবৃত ওয়ার্ডটা যে আছে, আবৃত ওয়ার্ডটা দিয়ে কি বোঝায়? আবৃত ওয়ার্ড দিয়ে বোঝায় আবৃত করে রাখা বা আবরণ দিয়ে রাখা। তো বায়োলজির ভাষায় এই বা এইখানে যেখান থেকে অর্থটা আসছে, এখানে এই আবৃত বলতে ভেসেল বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ভেসেল। সো ভেসেল মানে তোমরা কি জানো? ভেসেল মানে তোমরা জানো নল। ভেসেল মানে তোমরা জানো নল। তো হচ্ছে ধরো একটা পাইপের ভেতর যদি তুমি কিছু লুকায় রাখো, ধরো তোমার হাতে 5টা ইট আছে, তুমি 5টা ইটকে খেলতে গেছো, ধরো যে কোনো টাইপের একটা খেলা, সেই খেলায় তুমি যদি হচ্ছে এই ইটগুলাকে তুমি পাইপের ভেতর রেখে দাও, তার মানে ইটগুলা লুকায় থাকবে না, বাইরে থেকে দেখতে পাবে। বাইরে থেকে মানুষ কি দেখবে? পাইপ আছে, কিন্তু ভেতরে কি আছে? ইটও আছে। তো ঠিক তেমনি এই ভেসেলের ভেতরে আমাদের কি থাকে? সিডটা থাকে, বা এটাকে ভেসেল না বইলা আরো ভালোভাবে আমরা কন্টেইনার বলতে পারি। কি বলতে পারি?
কন্টেইনার বলতে পারি। কন্টেইনার মানে কি? কন্টেইনার কথাটা আরো ভালো, কন্টেইন করা, ভেতরে ধারণ করা, আবৃত করে রাখা। সো আমাদের এই সিড মানে বীজ, আর এই ভেসেল বা কন্টেইনার ওয়ার্ডটা দিয়ে আবৃত বোঝাচ্ছে। কন্টেইনার টার্মটা হচ্ছে সবচেয়ে ভালো টার্ম এই জায়গায়। সো এখান থেকে এই সিডকে কি বলা হয়? সিড বলা হয় স্পারমোস, গ্রিক ভাষায় সিড মানে হচ্ছে স্পারমোস। এবং এই যে কন্টেইনার ওয়ার্ডটা আছে, এই কন্টেইনার ওয়ার্ডটা দিয়ে গ্রিক ভাষায় কি বোঝায়? এনজিয়ন বোঝায়। কি বোঝায়? এনজিয়ন বোঝায়। কি বোঝায়? এনজিয়ন বোঝায়। তার মানে হচ্ছে এনজিয়ন প্লাস হচ্ছে স্পারমুস, এই দুইটা ওয়ার্ড মিলে কি হয়? এই দুইটা ওয়ার্ড মিলে হয় হচ্ছে আমাদের এনজিও স্পার্ম। এনজিও স্পার্ম, এনজিও স্পার্ম, দুইটা মিলে কি হচ্ছে আমাদের? এনজিও স্পার্ম। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় আমাদের আবৃতবীজী উদ্ভিদ। সো নগ্নবীজী উদ্ভিদ ইংরেজি ছিল জিমনোস্পার্ম, আবৃতবীজী উদ্ভিদ ইংরেজি কি? অ্যাঞ্জিওস্পার্ম। সো এই যে আমাদের আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদের মধ্যে মেইন কথা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় একবীজপত্রী, যেটার মধ্যে একটা মাত্র বীজপত্র থাকে তাকে বলা হয় একবীজপত্রী। আরেকটাকে বলা হয় দ্বিবীজপত্রী। সো আমি যখন আমার লাইফে প্রথম একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী ওয়ার্ডটা শুনি, তখন আমি ক্লাস 9-এ ছিলাম। এর আগে ক্লাস 7-8-এ বিজ্ঞান বইগুলো তত ভালো ছিল না, উন্নত মানের বই ছিল না। এখন যেমন 6-7-এ এই জিনিসগুলো বাচ্চারা জানে, তো প্রথম 9-এ উঠে এটা জানছি। তো 9-এ উঠে এটা জানার পর আমার মাথায় প্রথম যে কথাটা হিট করে সেটা হচ্ছে যে আমরা তো বাদাম খাই। তখন নতুন নতুন কিছু বাদাম আসছিল, বড় বড় বাদাম, বা নর্মাল সাইজের বাদামের মধ্যে মাঝে মাঝে দেখা যায় দুইটা বা দুইটার বেশি বীজ থাকে, 3টা 4টা 5টা বীজ আছে, 4-5 বীজ সম্বলিত বাদামও সেই টাইমে বের হওয়া শুরু হয়েছে। তো তখন আমাদের যে স্কুল ছিল, শামসুল হক খান স্কুলের বায়োলজি টিচার, যে আসলে আমার বায়োলজির প্রতি ভালোবাসাটা জাগ্রত করছে, শ্রদ্ধেয় আজাদ স্যার। তো আজাদ স্যারকে আমি একদিন ক্লাসে জিজ্ঞেস করি, স্যার বাদামের মধ্যে তো স্যার 5-6টাও বীজ থাকে, তাহলে বাদাম কি 5-6 বীজপত্রী? পরে স্যার আমায় বললো, আরে বোকা, বাদামের মধ্যে যে বীজ থাকে ওইগুলা তো বীজ, বাট আমরা একবীজপত্রী দ্বিবীজপত্রী ভাগ করি একটা বীজের ভেতর কয়টা অংশ আছে, বা একটা বীজকে কয়টা পত্রে ভাগ করা যায় বা কয়টা অংশে ভাগ করা যায় সেটার উপর ভিত্তি করে। একবীজপত্রী মানে ওই যে দানাটা আছে, বীজটা যেটা আছে, এটাকে আমরা আর ভাগ করতে পারবো না, ওইটাকে আর ভাগ করা যায় না, ওইটা একটাই, ইউনিক, ওইটাকে যদি ভাগ করি তাহলে ওটা নষ্ট হয়ে যাবে। আর দ্বিবীজপত্রী মানে এই যে আমরা বাদামটা যে খাই, বাদামটার উপরের খোসাটা যদি আমরা উঠাই, শক্ত খোসার পর ভেতরে আরেকটা লাল রঙের খোসা থাকে না, সেটা উঠাইলে কিন্তু বাদামটাকে দুইটা ভাগ করা যায়, দুইটা অংশ পাওয়া যায় বাদাম থেকে, বাদামের। সো এই যে দুইটা অংশ, এই দুইটা হচ্ছে দুইটা বীজপত্র। সো বাদাম হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। সো আমাদের একটা উদ্ভিদে কয়টা বীজ আছে সেটা কিন্তু ফ্যাক্ট করে না। আমের মধ্যে বীজ কিন্তু একটা, বাট সেই একটা বীজকে কিন্তু সমান সমান দুইটা অংশে ভাগ করা যায়। তার মানে আম হচ্ছে একটা দ্বিবীজপত্রী। তার মানে যে জায়গায় একটা বীজপত্র থাকে তাকে আমরা বলি একবীজপত্রী, যেখানে দুইটা বীজপত্র থাকে তাকে আমরা বলি দ্বিবীজপত্রী বলি। ক্লিয়ার এতটুকু? তো এই যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, এদেরকে ইংরেজিতে একটা টার্ম দিয়ে উল্লেখ করা হয়। ইংরেজিতে একবীজপত্রীকে বলা হয় লিলি শ্রেণী, আর দ্বিবীজপত্রীকে বলা হয় ম্যাগনোলিয়া শ্রেণী। এটাকে বলা হয় লিলি শ্রেণী। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিলি শ্রেণী। আর দ্বিবীজপত্রীকে বলা হয় ম্যাগনোলিয়া শ্রেণী। ম্যাগনোলিয়া শ্রেণী। এখন এখান থেকে এমসিকিউর জন্য দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে আমাদের এই যে আবৃতবীজী, এই আবৃতবীজী উদ্ভিদের মোট প্রজাতি আছে 380টা প্রজাতি আছে। আবৃতবীজীর প্রজাতি কয়টা? আবৃতবীজীর প্রজাতি হচ্ছে 380টা। কার মতে আবৃতবীজীর 380টা প্রজাতি থাকে? ডক্টর আর্থার ক্রনকুইস্টের মতে। ডক্টর আর্থার ক্রনকুইস্ট, ডক্টর আর্থার ক্রনকুইস্টের মতে হচ্ছে যে আবৃতবীজীর পুরো পৃথিবীতে প্রজাতি আছে কতটা? 380টা। তার মধ্যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে একবীজপত্রীর প্রজাতি আছে 65টা। একবীজপত্রীর প্রজাতি কয়টা? 65টা। আর দ্বিবীজপত্রীর প্রজাতিটা বেশি, দ্বিবীজপত্রী উদ্ভিদ পৃথিবীতে বেশি, দ্বিবীজপত্রীর প্রজাতি হচ্ছে 315টা। এই 315 এবং 65, এই দুইটা মিলে আমাদের কয়টা প্রজাতি হয়? এই দুইটা মিলে হচ্ছে যে আমাদের 380টা প্রজাতি। এগুলা কিছু শ্রেণী,
এই যে আমাদের আবৃতবীজী উদ্ভিদগুলো আছে এগুলোকে কিছু শ্রেণী বিভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা শ্রেণী বা এই একবীজপত্রীটাকে লিলি শ্রেণী বলা হয়। এদের আলাদা কোনো অর্থ বেয়ার করে না, লিলি শ্রেণী বা ম্যাগনোলিয়া শ্রেণী। এগুলো দেখা যায় প্রাচীনকালে অনেকের নাম অনুসারেও বিভিন্ন শ্রেণীর নামকরণ করা হতো। তো ফুল আছে, ফুলের নাম অনুযায়ী নামকরণ করেছে। তো এটার আসলে কোনো অর্থ বেয়ার করে না। আমাদের যে অ্যাঞ্জিওস্পার্ম যেভাবে আমাদের অর্থ নিয়ে এসেছে ধাপে ধাপে, এইগুলার মধ্যে সেরকম কোনো ধাপে ধাপে অর্থ বলতে কিছু নাই। এখন আমাদের হচ্ছে যে এটা গেল আমাদের আবৃতবীজী উদ্ভিদের কথা। সো আবৃতবীজী উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদ এদের মধ্যে একটা পার্থক্য চার্ট তোমাদের বইয়ে দেওয়া আছে। আমরা লাস্ট ক্লাস আবৃতবীজী নগ্নবীজী উদ্ভিদে যে বৈশিষ্ট্যগুলা পড়ছিলাম, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য তার বিপরীত বৈশিষ্ট্যগুলো আমরা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে দেখতে পাই। সো এই জিনিসটা পরীক্ষার মধ্যে আসে, আবৃতবীজী উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলা, এটা পরীক্ষায় তোমার ঘ নাম্বারের প্রশ্নে আসার জন্য খুব যোগ্য একটা প্রশ্ন, যে আবৃতবীজী এবং নগ্নবীজীর পার্থক্য লেখো। দেখা যায় উদ্দীপকে আমাদের বিভিন্ন ধরনের ঘুরায় পেঁচা এক্সাম্পল দিয়ে একটাকে আর নগ্নবীজী উদ্ভিদ বুঝাইতে চায়, আরেকটাকে আবৃতবীজী উদ্ভিদ বোঝাতে চায়, পরে বলে দুইটা শ্রেণীর মধ্যে পার্থক্য। সো তোমাদের বইতে খুব সুন্দর করে একটা পার্থক্যের চার্ট দেওয়া আছে, সেটা পড়ে ফেলবো। আমরা লাস্ট দিন নগ্নবীজীর বৈশিষ্ট্য পড়েছি, তার ঠিক অপোজিট হচ্ছে আবৃতবীজীর বৈশিষ্ট্য। কিছু ইম্পর্টেন্ট কথা যদি আমি বলি বা কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যর কথা যদি বলি, যেমন আমাদের নগ্নবীজী উদ্ভিদে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম হচ্ছে নগ্নবীজীর স্ত্রী জননাঙ্গ। এটা ব্রায়োফাইটা, তারপর হচ্ছে আমাদের টেইডোফাইটা, তাদের মধ্যেও থাকে। এই যে আমাদের আর্কিগোনিয়াম যে ছিল, এই আর্কিগোনিয়ামটা কিন্তু আবৃতবীজীতে থাকবে না। কারণ আর্কিগোনিয়াম না থাকাটা একটা উন্নত বৈশিষ্ট্য। কারণ আর্কিগোনিয়াম স্ত্রী জননাঙ্গ হইলেও এটা একটা নিম্ন প্রজাতির স্ত্রী জননাঙ্গ। কিন্তু আমাদের হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদে কিন্তু আর্কিগোনিয়াম থাকবে না। উচ্চ শ্রেণীর উদ্ভিদে কি থাকবে? উচ্চ শ্রেণীর উদ্ভিদে একদম ডিরেক্ট গর্ভাশয় থাকবে। উচ্চ শ্রেণীর উদ্ভিদে কি থাকবে? গর্ভাশয় থাকবে। নগ্নবীজীতে আমাদের ফল হইতো না, আবৃতবীজীতে কিন্তু ফল হয়। নগ্নবীজীতে যেহেতু ফল ছিল না, তার মানে নগ্নবীজীতে কিন্তু আমাদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এই জিনিসগুলো ছিল না, আমরা লাস্ট ক্লাসে বলছি। কিন্তু নগ্নবীজী উদ্ভিদে ছিল না, কিন্তু আবৃতবীজী উদ্ভিদে কিন্তু এই গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এই জিনিসগুলো থাকবে। সো কিছু কমন এক্সচেঞ্জেবল ক্রাইটেরিয়া এদের মধ্যে আছে, এবং এই পার্থক্যটা পরীক্ষায় তোমার ঘ নাম্বারে আসার জন্য খুব এলিজেবল একটা কোশ্চেন। এবার আসো যে আমরা নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের মেইন যে জায়গাটা আমাদের ইরিটেট করে, সেই জায়গাটার মধ্যে আমরা ঢুকবো, সেটা হচ্ছে আবৃতবীজীর ডিকশনারি। তো আজকে আমরা শুরু করব যেটা এখন, সেটা হচ্ছে আবৃতবীজীর ডিকশনারি আমরা শুরু করব, ঠিক আছে? আবৃতবীজীর ডিকশনারি। তো আবৃতবীজীর ডিকশনারি বলার কারণ হচ্ছে যে এখানে আমরা অনেকগুলা নাম পড়বো, এবং নামের সাথে সাথে আমরা এই জিনিসগুলার উদাহরণ পড়বো, এবং এই উদাহরণগুলা মনে রাখার জন্য আমরা কিছু নিজেদের মতো ট্রিক্স চিন্তা করে নিব, ঠিক আছে? বায়োলজির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সবসময় বায়োলজি যারা খুব ভালোবাসো, পছন্দ করো, তারা এক একজনের ট্রিক্স না শুনে, ধরো আমার ট্রিক্স বা অন্য কোনো টিচারের ট্রিক্স না শুনে তুমি নিজের মতো একটা ছন্দ বানানোর চেষ্টা করবা, তুমি নিজের মতো মনে রাখার টেকনিক বের করার চেষ্টা করবা, সেটা তোমাকে আরো বেশি সাহায্য করবে। একটা জিনিস পারতেছো না, কঠিন লাগতেছে, একটু বইসা নিজের মতো একটা গল্প বানানোর চেষ্টা করো যেটা কিভাবে মনে রাখা যায়, তাহলে দেখবা এটা তোমার স্মৃতিশক্তিকে আরো বাড়াবে, বা এটা তোমার মনে রাখার ক্যাপাবিলিটি আরো বিল্ড করবে। সো আবৃতবীজীর ডিকশনারিতে যদি আমরা আসি, এখানে আমরা আবৃতবীজীর অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবো। সো প্রথমেই আমরা আবৃতবীজীর যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবৃতবীজীর স্বভাব বা স্বরূপ। স্বভাব কথাটার সাথে আমি একমত না, এটাকে স্বরূপ বলাটাই বেটার, যে আবৃতবীজীর স্বরূপ, যে আবৃতবীজীগুলা দেখতে কেমন। তো আমরা আবৃতবীজীর হচ্ছে যে স্বরূপ গুলা নিয়ে পড়বো, বা ইংরেজিতে যেটাকে বলা হয় হ্যাবিট। স্বভাব মানে তো হ্যাবিট জানি আমরা, তাই না? আচ্ছা, ইংলিশ ভার্সনে একজন আছে, আমরা একটু ইংরেজিতে বলবো, ওকে। আর স্বরূপ যে আছে, স্বরূপ ওয়ার্ডটা বলতে বোঝায় হ্যাবিটেন্ট, বোঝায় হ্যাবিটেন্ট। তো স্বভাব বা স্বরূপ, হ্যাবিট বা হ্যাবিটেট, সরি টেট, হ্যাবিটেট। সো এখন এই স্বভাব বা স্বরূপ বলতে আমাদের তিন ধরনের বৃক্ষ আসে। একটাকে বলি হচ্ছে আমরা বিরুৎ, যেটাকে বলা হয় হার্ব। তারপর বলা হয় হচ্ছে যে আমাদের গুল্ম, যেটাকে বলা হয় হচ্ছে কি শার্ব বলা হয়। গুল্ম, সেটাকে বলা হয় শার্ব। আর লাস্টে আছে হচ্ছে বৃক্ষ, বৃক্ষ বা ট্রি। সো আমি তোমাদের লাস্ট ক্লাসেও বলছি, আবারও আজকেও বলি, যে সেটা আমি যখন ইন্টার বায়োলজি পড়ছি, তো আমার বায়োলজি পড়ার কোনো টিচার ছিল না, আমি জাস্ট 2 মাস আমাদের কলেজের নুরুল ইসলাম স্যারের কাছে পড়ছি। তো আমার কাছে যখন আমি সপ্তম অধ্যায় পড়তে নিলাম, তখন তো আমার কাছে সপ্তম অধ্যায় স্বভাবতই কঠিন লাগবে। তো আমার কাছে যখন সপ্তম অধ্যায় কঠিন লাগছে,
তখন হচ্ছে যে আমি এই জিনিসটা যখন পড়ছি, এই জিনিসগুলার উদাহরণগুলা যখন আমি পড়ছি, তখন আমার কাছে একটা ইন্টারেস্টিং ওয়ে মনে হয়েছে এদেরকে মনে রাখার জন্য। যেমন আমাদের বইয়ে বিরুৎ বা হার্বের উদাহরণের মধ্যে ধান দেওয়া আছে, ঘাস দেওয়া আছে। গুল্ম বা সার্বের উদাহরণের মধ্যে জবা দেওয়া আছে, গোলাপ দেওয়া আছে। আর বৃক্ষের উদাহরণের মধ্যে বট, আম এগুলা দেওয়া আছে। তো আমি যখন উদাহরণগুলা দেখলাম, আমি তখন উদাহরণগুলা কেমনে মনে রাখবো সেটা আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি চিন্তা করতেছিলাম যে উদাহরণগুলা কিভাবে মনে রাখা যায়। তখন আমার ওই ছোট্ট মস্তিষ্কে একটা চিন্তা ভাবনা আসছে যে এগুলাকে তো এইভাবে মনে রাখা যায় যে যে সকল উদ্ভিদ বা যে সকল উদ্ভিদকে আমি ধরলাম, ধরে এক টান দিলাম, টান দিলেই তারা উঠে গেল। যে তুমি রাস্তায় যাও, একটা ঘাস ধরো, ঘাস ধরে একটা টান দাও, ঘাস উঠে যাবে। ধান গাছ ধরে একটা টান দাও, ধান গাছ উঠে যাবে। গম গাছ ধরে একটা টান দাও, গম গাছ উঠে যাবে। তো যে উদ্ভিদগুলোকে ধরলে, ধরার পর টান দিলেই উঠে যায়, যে খুব বেশি কষ্ট করা লাগে না, এবং ওই উদ্ভিদগুলোর মধ্যে কোনো কাঠ নাই। যে গাছের মধ্যে কোনো কাঠ আছে, ধানের মধ্যে কোনো কাঠ আছে, গমের মধ্যে কোনো কাঠ আছে, নাই। তো কোনো কাঠ নাই, তারা হচ্ছে আমাদের বিরুৎ। তার মানে টান দিলাম উঠে গেল। সেই সকল উদ্ভিদকে আমি কি দিয়ে মনে রাখছি? বিরুৎ দিয়ে মনে রাখছি। তাহলে ধান, গম, ঘাস এগুলা সব বিরুতের মধ্যে চলে আসে। তারপর গুল্ম। গুল্ম জাতীয় যে গাছগুলা, এই গাছগুলাকে আমি টান দিলে উঠবে না। বাট আমি যদি আমার ২-৩টা ফ্রেন্ড নিয়ে এদেরকে এভাবে টানাটানি করি, তাইলে গাছটা উঠে যাইতে পারে, যদি বেশি বড় না হয়ে যায়। যে এইভাবে যদি আমি টানাটানি করি তখন উঠে যাবে। এবং এই গাছগুলা ঝোপ আকারে থাকে, যে আমি টান দিয়ে উঠাইতে পারবো না, বাট ৩-৪ জন ফ্রেন্ড মিলে যদি তাকে ধাক্কাধাক্কি করি তাহলে সেটা উঠে যাবে। ঝোপ আকারে আছে এই উদ্ভিদগুলা। এগুলা কি? যেমন জবা, গোলাপ। জবা, গোলাপ গাছ যদি দেখো, তাদের কাণ্ডটা কিন্তু অনেক মোটা হয় না, তাদের কাণ্ডটা কিন্তু চিকুন হয়, খুব বেশি মোটা হয় না। সো কয়েকদিন নাড়ানাড়ি করলে বা ২-৩ জন মিলে গাছটাকে নাড়াচাড়ি করলে গাছটা উঠে যায়। তাহলে জবা, গোলাপ এগুলো হচ্ছে কি আমাদের গুল্ম বা সার। আর বৃক্ষ বা ট্রি, আম গাছ, বট গাছ, এগুলো তো ১০-১২ জন মিলে সারাদিন ধাক্কাইলেও কিছু হবে না। কি কি করতে হবে? করাত দিয়ে কাটতে হবে। প্রফেশনাল যারা গাছ কাটে সে সকল মানুষ আমাদের প্রয়োজন হবে। সো আমি এভাবে মনে রাখছিলাম, এখন আমি আমার স্টুডেন্টদের এইভাবেই মনে রাখতে বলি। কারণ তোমাদের পড়াইতে গেলে তো আগে আমার নিজের মনে রাখতে হবে, আমি নিজে এভাবেই মনে রাখি। সো বিরুৎ যে উদ্ভিদগুলা, বিরুৎ উদ্ভিদগুলো আশা করি তোমরাও এভাবে মনে রাখতে পারবা সহজে। তাই বিরুৎগুলো আমাদের কি কি? বিরুৎগুলো হচ্ছে আমাদের ধান, ঘাস এবং হচ্ছে আমাদের গম ইত্যাদি হচ্ছে আমাদের বিরুৎ। এরকম যারা হচ্ছে যে আমাদের কি, আমাদের খুব ছোট এবং অকাষ্ঠ। এরা কেমন? আমাদের ছোট এবং হচ্ছে এদের মধ্যে কোনো কাঠ নাই। এরা কি? অকাষ্ঠল। এরা কাঠ তৈরি করে না। এরা কেমন হয়? এরা অকাষ্ঠল হয়। এরা কি হয়? এরা হচ্ছে আমাদের অকাষ্ঠল হয়। কেমন হয়? এরা অকাষ্ঠল হয়। তারপর হচ্ছে যে আমাদের এই গুল্ম কারা? গুল্ম হচ্ছে যে আমাদের জবা, গোলাপ, জবা, তারপর হচ্ছে গোলাপ, তারপর হচ্ছে যে আমাদের ফুল গাছগুলা, মেইনলি রঙ্গন, দ্যাট মিনস আমাদের ফুল গাছগুলা। এই গাছগুলা আমাদের ছোট না, এরা হচ্ছে মাঝারি সাইজের। এরা কেমন হয়? মাঝারি সাইজের হয়। এবং এরা কেমন হয়? এরা ঝোপ আকারে থাকে। এই ফুলের গাছগুলা যদি দেখো, অবশ্যই দেখছো গোলাপ গাছ, জবা গাছ বা কৃষ্ণচূড়া গাছ দেখছো নিশ্চয়ই। এরা কি আকারে? ঝোপ জাতীয় হয়। এবং এদের কিন্তু হালকা একটু কাঠও আছে। এরা কাষ্ঠল হয়। আর আমাদের হচ্ছে যে বৃক্ষরূপে কারা কারা রয়েছে? বৃক্ষরূপে রয়েছে হচ্ছে যে আম, জাম। এরা হচ্ছে আমাদের বৃক্ষরূপে রয়েছে। তো এই আমজাম যে এরা আমাদের বড় আকৃতির হয় ও কাষ্ঠল হয়। ঠিক আছে? এই হচ্ছে যে আমাদের ৩টা টাইপ। এখন এইটা ছিল আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন। আমাদের সময় বই এত মোটা ছিল না। তখন আমাদের শিক্ষামন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ, যাকে একটা কারণে থ্যাঙ্কস দিতে হয়। তিনি বইপত্রগুলোর উপর একটা রেগুলেশন চাপাই দিছিল যে বই এর চেয়ে বেশি মোটা করা যাবে না। তো এটা এইচএসসি লাইফে একটা প্যারা দিলেও দেখা যায় আমাদের কেমিস্ট্রি বই এতটুকু ছিল। আমরা ২০১২ সালে কেমিস্ট্রি বই এনে তারপর পড়তাম। সেটা আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের প্যারা দিলেও, মানে এইচএসসি লাইফে প্যারা দিলেও অ্যাডমিশন টাইমে খুব হেল্প করছে। যে অতিরিক্ত মোটা বই বানাইতে দেয়নি। আমাদের সময় কেমিস্ট্রি বইটা ছিল এতটুকু। তো তখন এতটুকুই ছিল, আমাদের এই ৩টা ছিল। বাট এখন আমার সুখের সংসারে এসে আগুন লাগাই দিছে একজন। সেটা হচ্ছে বিরুৎ আর গুল্মের মাঝখানে একজন আছে, যে গুল্ম থেকে একটু নিম্ন গুণ সম্পন্ন। যে গুল্ম যেমন মাঝারি ঝোপ জাতীয় কাষ্ঠল, বা গুল্ম যেমন একটু বড় সড়ো সাইজের, মাঝারি সাইজের হয়, সে মাঝারিও না আবার ছোটও না। সে মানে এই গুল্ম থেকে একটু নিচে, গুল্ম থেকে একটু নিচে, সে গুল্ম থেকে একটু নিচে।
তো এজন্য আমরা কি বলবো, এজন্য আমরা একে বলবো উপগুল্ম বলবো। এজন্য আমরা একে কি বলবো, উপগুল্ম। বায়োলজিতে নিচে বলতে একটা ওয়ার্ড আসে, সেটা হচ্ছে আন্ডার। তো এটাকে ইংরেজিতে কি বলবো, আন্ডার শার্প বলবো, আন্ডার শার্প বলবো। তো এই আইসা আমার এই সুখের সংসারে দিল একটা ঝামেলা লাগায়। এরা হচ্ছে যে গুল্মের চেয়ে, এই গুল্ম যেটা যতটুকু বড় হয় তার থেকে অপেক্ষাকৃত ছোট। আর এটা হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে আমাদের যে দাঁত, যে দাঁত, দাঁত তো মানুষের সাদা হয় তাই না, তো দাঁত তো মানুষের কখনো কালো হইতে পারে না। বাট এই উপগুল্মের উদাহরণ হচ্ছে যে আমাদের কালো সুন্দর দাঁত। যে এটা তো তাইলে মানুষের রেয়ার এক্সাম্পল হয়ে যাবে কারো যদি কালো দাঁত থাকে, কারণ মানুষের দাঁত তো সাদা হবে। কালো সুন্দর দাঁত, কালো দাঁত মানে সে নিশ্চয়ই দাঁতের ইয়া করে না, পরিচর্যা করে না, বাট কালো হওয়া সত্ত্বেও তার দাঁতটা সুন্দর, তার মানে হয়তো তার এটা জন্মগত কালো সুন্দর। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, এটা দিয়ে আসে আমাদের কালকা সুন্দা, আর দাঁত দিয়ে আসে হচ্ছে দাঁত মর্দন, দাঁত মর্দন। এই দুইটা গাছের নাম। এখন বললো না ভাই এরা কি, এইখানে আমরা অনেকগুলা গাছের নাম পড়বো যেগুলো হয়তো একটু অ্যাটিপিক্যাল নাম, এগুলা ক্লাস শেষে নেট সার্চ করলেই দেখতে পাবা। যদি আমার ডিজিটাল বোর্ড থাকতো বা এখানে একটা টিভি থাকতো আমি তো ছবি দেখাইতাম। আমি চেষ্টা করতেছি এই পাশ দিয়ে একটা টিভি লাগানো যায় কিনা ছবি টবি দেখানোর জন্য। সো আমাদের হচ্ছে এই উপগুল্ম, এই যে আমার সুখের সংসারে যে ভেজালটা লাগাইলো, ওর হচ্ছে কালো সুন্দর দাঁত। যে আমার সুখের সংসারে যে ভেজাল লাগাইছে, এই উপগুল্ম যে আইসা আমার এত সুন্দর ছোটবেলার ছন্দটায় নষ্ট করে দিছে, তার হচ্ছে কালো সুন্দর দাঁত। তাহলে কি আসে, কালকা সুন্দর এবং দাঁত মর্দন, এই দুইটা আসে। এরপর বইয়ের মধ্যে পরশ্রয়ী, কি বলা আছে, পরাশ্রয়ী, মিতজীবী, পরজীবী, অনেকগুলা কথাবার্তা বলা আছে, এগুলো আমাদের লাগবে না। এতটুকু বুঝতে পারছো? দাঁত মর্দনের কি দাঁত আছে কিনা, দাঁত মর্দনের দাঁত নাই, বাট আমার কাছে মনে হয় এটা দিয়ে মানুষ হয়তো দাঁত টাত মাজে, এই জন্য নাম হয়েছে তার দাঁত মর্দন। নাহলে শুধু শুধু তো দাঁত মর্দন নাম হওয়ার কথা ছিল না তার। দাঁত মর্দন যেহেতু নাম হয়েছে তার, হয়তো মানুষজন এটা দিয়ে দাঁত টাত মাজতে পারে, এজন্য তাকে দাঁত মর্দন বলা হয়। এতটুকু লেখা হয়েছে, এতটুকু লেখা হয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এতটুকু, এর মানে এখানে কঠিন কিছু ছিল না। এবার আসা যাক আমাদের হচ্ছে যে আমরা মূলের মধ্যে যাব। তাহলে আমাদের স্বভাব বা স্বরূপ গেল। এবার আসা যাক আমাদের মূল। মূল নিয়ে যখন আমরা কথা বলবো, মূল ইংরেজি কি বলতো, মূল, মূল ইংরেজি কি? ইংলিশ ভার্সনের পোলাপান ইংরেজি, ইংলিশ ভার্সন একটা ছেলে ইংরেজি জানতে চাচ্ছে, তোমরা ইংরেজি বলো এখন। মূলের ইংরেজি আমরা সবাই কমনলি জানি, মূল বা রুট। ইংল্যান্ডের খেলোয়াড় জো রুট। আচ্ছা, এখন এই মূল বা রুট বোঝার আগে আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে বীজের ব্যাপারে আমাদের একটা কনসেপ্ট জানা লাগবে। এটা হচ্ছে নর্মাল একটা বীজ, এটা আমরা কি আঁকলাম, একটা বীজ আঁকছি, এটা একটা বীজ আঁকছি। এখন এই বীজের ভেতর না অনেক ঘটনা আছে, অনেক প্যাচ আছে এই বীজের ভেতর। সেই বীজের ভেতরের ঘটনা বা প্যাচটা কি, বীজের ভেতরে ঘটনা বা প্যাচটা হচ্ছে আমাদের বীজগুলা এরকম পেঁচায় পেঁচায় থাকে একটু। ওকে, আমাদের বীজের ভেতর এরকম, বীজের ভেতরটা আমাদের এরকম। তো বীজের ভেতর ছবিটা বা গঠনটা আমাদের এরকম, এবং হচ্ছে যে আমাদের এখানে কিছু ইন্টারনাল স্ট্রাকচার থাকে বীজের ভেতর। আমাদের বীজটা দেখতে মোরলেস এমন হয়, এর ভেতরের গঠন যদি আমরা দেখি। তো এখন একদম বীজের এই নিচের এই অংশটাকে আমরা বলি হচ্ছে ভ্রূণমূল। এটাকে কি বলি, ভ্রূণমূল। এটাকে বলি আমরা কি, এটাকে বলি হচ্ছে আমরা ভ্রূণ কাণ্ড। তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ো, তোমাদের আমি লাস্ট ক্লাসেও বলছি, আবারও বলি, সেটা হচ্ছে যে আমার যে ইংলিশ ভার্সনের ফ্রেন্ডরা আছে যারা এখন ঢাকা মেডিকেলে পড়তেছে বা নানা জায়গায় পড়তেছে, তোমরা দেখবা যে আমার লাইভ সেশনে যারা আসছিল বেশিরভাগই ইংলিশ ভার্সনে। তো তাদের একটা কমন কথা হয়েছে, তারা ইংলিশ ভার্সনে পড়লেও তারা কিন্তু বাংলা ভার্সন স্টুডেন্টদের সাথে কোচিং করছে, বাংলা ভার্সন স্টুডেন্টদের সাথে কম্পিট করছে। কারণ ইংলিশ ভার্সনের এত স্টুডেন্ট কোথাও পড়ে না যে জায়গায় তুমি 200 300 400 500 মানুষের সাথে কম্পিট করতে পারবা। তো তোমার বাংলা ভার্সনের সাথে কম্পিট করা উচিত। আর ইংলিশ ভার্সনের জন্য বায়োলজি কিন্তু স্ট্যান্ডার্ড বুকগুলা নাই, বিশেষ করে আমরা জুলজির জন্য যে আজমল স্যার, বোটানির জন্য আবুল হাসান পড়ি, এগুলার কিন্তু ইংলিশ ভার্সন কপি নাই। তো এটা আমাদের এখানে এই যে বীজের একদম নিচে, এটা আসলে ভ্রূণ। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয় না, এবং সেই জাইগোট থেকে আমাদের কি তৈরি হয়,
জাইগোট থেকে আমাদের ভ্রূণ তৈরি হয়। সো এটা হচ্ছে একটা ইন্টারনাল ভ্রূণ, বীজের ভেতরে এই ভ্রূণটার গঠন পরিবর্তিত হয়ে এরকম হয়। এবং নিচের এই অংশটাকে বলা হয়, একদম নিচের অংশটাকে বলা হয় ভ্রূণমূল, উপরের অংশটাকে বলা হয় ভ্রূণকাণ্ড বলা হয়। সো আমাদের এই ভ্রূণমূল থেকে যদি মূল সৃষ্টি হয়, ভ্রূণমূল থেকে যদি আমাদের মূল সৃষ্টি হয়, তখন আমরা সেই মূলটাকে কি বলবো? তখন সেই মূলটাকে আমরা বলবো প্রধান মূল। যদি আমাদের মূল, যদি আমাদের এই মূলটা ভ্রূণমূল থেকে সৃষ্টি হয়, তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো? তখন সেই জিনিসটাকে বলবো আমরা প্রধান মূল বলবো। এটা লাস্ট ক্লাসে মনে হয় বলছিলাম যে ভ্রূণমূলটা যদি আমাদের প্রধান ভ্রূণমূল থেকে যদি সৃষ্টি হয়, তখন তাকে বলবো আমরা প্রধান মূল বলবো। এখন ঘটনা তো একটু চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে যে ঘটনা একটু চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হইলো ঘটনা? যে ধরো ভ্রূণমূল থেকে তো প্রধান মূল সৃষ্টি হয়ে গেছে, এখন আর ভ্রূণমূল থেকে সৃষ্টি হওয়ার সুযোগ নেই। এখন হচ্ছে যে আমাদের ভ্রূণমূল ছাড়া অন্য অঙ্গ থেকে মূল সৃষ্টি হচ্ছে। ভ্রূণমূল ছাড়া অন্য অঙ্গ থেকে মূল সৃষ্টি হচ্ছে। ভ্রূণমূল ছাড়া অন্য অঙ্গ থেকে মূল সৃষ্টি হচ্ছে। অন্য অঙ্গ থেকে মূল সৃষ্টি হচ্ছে। তখন আমরা তাকে কি বলবো বলতো? মূল সৃষ্টি হচ্ছে। তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো বলো? তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো, বা তখন সেটার নাম কি হবে? যে যেই স্থান থেকে হওয়ার কথা ছিল সেই স্থান থেকে হচ্ছে না, অন্য স্থান থেকে হচ্ছে। যে স্থান থেকে হওয়ার কথা ছিল সেই স্থান থেকে হচ্ছে না, অন্য স্থান থেকে হচ্ছে। তাইলে আমরা তাকে কি বলবো? আমি লাস্ট ক্লাসে তোমাদের কিন্তু বলছি, তখন আমরা তাকে কি বলবো? ভেরি গুড, অস্থানিক মূল। তখন আমরা তাকে কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে অস্থানিক মূল। তখন আমরা তাকে বলবো অস্থানিক মূল। অস্থানিক মূল। আচ্ছা, তখন তাকে আমরা বলবো অস্থানিক মূল। প্রধান মূলের ইংরেজি হচ্ছে ট্যাপ রুট। প্রধান মূল বা এর ইংরেজিটা হচ্ছে ট্যাপ রুট। আর আমাদের হচ্ছে যে এই অস্থানিক মূল যে আছে এটাকে আমরা বলি অ্যাডভেন্টেশিয়াস রুট। এটাকে বলা হয় অ্যাডভেন্টিশিয়াস রুট বলা হয়। আচ্ছা, এখন তোমার যেই জায়গা থেকে মূল সৃষ্টি হওয়ার কথা ছিল সেখান থেকে মূল সৃষ্টি হচ্ছে না, অন্য স্থান থেকে হচ্ছে। এখন এটা যখন বিজ্ঞানীরা প্রথম দেখতে পাইলো যে যে জায়গা থেকে মূল সৃষ্টি হওয়ার কথা সেখান থেকে মূল সৃষ্টি হচ্ছে না, অন্য জায়গা থেকে মূল সৃষ্টি হচ্ছে। তো তুমি লাইফে যদি দেখো যে সবাই সোজা রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে দেখলা তুমি জন্মের পর থেকেই দেখতেছো তোমার বাসা থেকে বের হওয়ার রাস্তা সোজা। এখন হঠাৎ করে তুমি 40 বছর 30-40 বছর পর তুমি দেখলে তোমার বাসা থেকে বের হওয়ার রাস্তাটা সোজা না হয়ে একটু বেঁকা হয়ে গেছে। তখন তুমি তাকে কি বলবা? তখন তখন তুমি একটু অবাক হয়ে যাবে না ঘটনাটা দেখা, যে যেই স্থান দিয়ে তোমার যাওয়ার কথা ছিল সেই স্থান দিয়ে তুমি যেতে পারতেছো না। ঠিক তেমনি যখন মানুষ দেখতে পাইলো বা বিজ্ঞানীরা দেখলো যে যেই স্থান থেকে আমাদের মূল সৃষ্টি হওয়ার কথা ছিল সেখান থেকে মূল সৃষ্টি হচ্ছে না, মূল সৃষ্টি হচ্ছে কোন জায়গা থেকে? মূল সৃষ্টি হচ্ছে ভিন্ন স্থান থেকে মূল সৃষ্টি হচ্ছে। তখন বিজ্ঞানীরা সবাই অবাক হয়ে গেল। কি হয়ে গেল? বিজ্ঞানীরা সবাই অবাক হয়ে গেছে, যেটা কি ঘটতেছে, এটা কি ঘটতেছে আমাদের সাথে। তো এই বিজ্ঞানীরা সবাই অবাক হয়ে গেল। তো এই অবাক হওয়া থেকে আমরা একটু মনে রাখতে পারি, অবাকের অ দিয়ে হইতে পারি কি আমাদের? অশ্বত। ব দিয়ে কি হয়? বট। ক দিয়ে কি হয়? ক দিয়ে হয় করবী। ক দিয়ে কি হয়? ক দিয়ে হয় করবী হয়। ক দিয়ে কি হয়? করবী হয়। সো হচ্ছে যে আমাদের এই অশ্বত বট করবী। আচ্ছা, তোমরা যারা অপ্রয়োজনীয় কমেন্ট করতেছো তোমাদের কাছে অনুরোধ করলাম, অনুরোধ না, তোমাদের ওয়ার্নিং দিলাম যে অপ্রয়োজনীয় কমেন্ট করো না, ঠিক আছে? এটা তোমার পড়ার নষ্ট হচ্ছে, তুমি পড়তেছো না, তুমি জাস্ট ক্লাস দেখতেছো আর কমেন্ট করতেছো, তো কোনো লাভ নেই। মোবাইলটা একটু দূরে রাখো, দূরে রেখা ক্লাসটা নোট করো, লাভ হবে। আবারও বলছি, মানে আগেও বলছি আবারও বলতেছি, পৃথিবীতে কিন্তু টাকার দাম নেই, পৃথিবীতে দাম হচ্ছে সময়ের। সময়কে সঠিকভাবে যখন তুমি ব্যবহার করতে শিখবা তখন তোমার টাকার অভাব হবে না, তখন তুমি টাকা কামাইয়া কুলাইতে পারবা না, ঠিক আছে? কিন্তু সময়ের ব্যবহার যদি তুমি ঠিকঠাক মতো না করো তোমার কাছে টাকা আসবে না কোনোদিন। বা তুমি পৃথিবীতে যে জায়গাটায় যাইতে চাও, যে সম্মানটা অর্জন করতে চাও বা যাই অর্জন করতে চাও সেটা তুমি অর্জন করতে পারবে না। সো তুমি ফ্রি ক্লাস করো, পেইড ক্লাস করো, যে ধরনের ক্লাসই তুমি করো, সেই ক্লাসে গিয়ে 100% মনোযোগ দেওয়াটা তোমার একমাত্র লক্ষ্য থাকা উচিত।
পৃথিবীতে সবসময় মনে রাখবা, পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমার সামনে বর্তমানে যে ঘটনাটা ঘটতেছে, যে ঘটনাটাতে তুমি মনোযোগ দিচ্ছ বা তোমার সামনে যা হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে তোমার সামনে যে মানুষটা আছে, সে হচ্ছে তোমার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান সময়টা। সময়কে ব্যবহার করো, সময়কে কাজে লাগাও, জীবনে নিজে সম্মানিত হবে এবং নিজের উপকার করবে। ঠিক আছে? তুমি নিজে যখন সম্মানিত হবে এবং নিজের উপকারটা যখন করবে, তখনই আলটিমেটলি তোমার লাইফে সফলতা আসবে। ঠিক আছে? তো শুধু এখানে ফাও কমেন্ট করে কোনো লাভ নেই। তোমার কাছে যদি মনে হয় ক্লাস বোরিং, ভাল লাগতেছে না, তাহলে তুমি অন্য কাজ করো, অন্য কিছু করো, ক্লাস করার দরকার নেই। বাট ক্লাস করতে আসলে ক্লাস করতে হবে, ক্লাস করতে এসে অন্য কিছু করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা দেখো যে এই অস্থায়িত্ব উল্টাপাল্টা কমেন্ট যারা করতেছে আমরা তাদের ব্লক করে দিব। ঠিক আছে? তো আমাদের হচ্ছে যে এই যে অস্থানিক যে মূল আছে, অস্থানিক মূল আমাদের কি? অবাক। তাহলে অশ্বত, বট, করবী, এই তিনটা হচ্ছে কি আমাদের অস্থানিক মূল। তো আমাদের গেল ভ্রূণমূল, অস্থানিক মূল। এখন আরেক ধরনের মূল আছে আমাদের, আরেক ধরনের মূল আছে যেই মূলটা হচ্ছে আমাদের কাণ্ডের নিম্নাংশ থেকে তৈরি হয়। এই মূলটা কোথা থেকে তৈরি হয়? যে এটা হচ্ছে যে আমাদের, এই ধরো আমাদের মাটি, এটা হচ্ছে মাটি, এবং এর উপরে আছে আমাদের কাণ্ড, এর উপরে কি আছে আমাদের? এর উপরে আছে কাণ্ড, এর উপরে আছে কাণ্ড। এই কাণ্ডের নিম্নাংশ থেকে যে মূলগুলা তৈরি হয়, কাণ্ডের নিম্নাংশ থেকে যে মূলগুলা তৈরি হয়, দেখা যায় কাণ্ডের নিম্নাংশ থেকে এই মূলগুলা তৈরি, এবং এরা না পেঁচায় পেঁচায় থাকে, পেঁচায় পেঁচায় থাকে। এই যে বর্তমানে কিছুদিন আগে ডিসিশন হইলো যে বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি একসাথে ভর্তি পরীক্ষা নিবে। সেই পরীক্ষাটার নাম কি বলতেছি আমরা? গুচ্ছ পরীক্ষা বলছি, কারণ অনেক জিনিস একসাথে হচ্ছে। ঠিক তেমনি অনেকগুলা মূলের মতো সরু সরু অংশ, মূল সরু সরু অংশ পেঁচায় পেঁচায় থাকে, দ্যাটস ওয়াই, বা অনেকগুলো একসাথে থাকে, এই জন্য এটাকে কি বলা হয়? এই জন্য এটাকে বলা হয় হচ্ছে গুচ্ছমূল। গুচ্ছমূল। গুচ্ছমূল কোথা থেকে তৈরি হয় আমাদের? গুচ্ছমূল হচ্ছে আমাদের কাণ্ডের নিম্নাংশ থেকে তৈরি হয়। গুচ্ছমূল আমাদের কোথা থেকে আসে? গুচ্ছমূল হচ্ছে আমাদের কাণ্ডের নিম্নাংশ থেকে আসে, নিম্নাংশ থেকে আসে, নিম্নাংশ থেকে আসে। আচ্ছা, কাণ্ডের নিম্নাংশ থেকে আসে, গুচ্ছমূল আসে। এখন আমাদের তো দুইটা বীজপত্র আছে, যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী। একবীজপত্রী হচ্ছে যে আমাদের 65টা, দ্বিবীজপত্রী হচ্ছে 315টা। তাহলে বলো তো আমাদের পৃথিবীতে কোনটা প্রধান? একবীজপত্রীটা প্রধান নাকি দ্বিবীজপত্রীটা প্রধান? সংখ্যার দিক থেকে প্রধান। আমাদের পৃথিবীতে কোনটা সংখ্যার দিক থেকে প্রধান? একবীজপত্রী সংখ্যার দিক থেকে প্রধান নাকি দ্বিবীজপত্রী সংখ্যার দিক থেকে প্রধান? আচ্ছা, হ্যাঁ, সরি, এটা কেয়া হবে, কেয়া, করবি না। আমি হচ্ছে যে ওই ইয়াতে চলে গেছে, অষ্টম অধ্যায়ের যে ছিল সেটার মধ্যে বলে ফেলছি। করবী, ওইটার মধ্যে অপু বোকা ছিল, অপু বোকা ছিল, অশ্বত্থ, পাকুড়, বট, করবী, সেটা বলে ফেলছি। এটা কেয়া হবে। আমাদের কে প্রধান? আমাদের দ্বিবীজপত্রীটা প্রধান, এটা কেয়া হবে। এটা একটু ঠিক করে নাও, কেয়া হবে, এটা কেয়া হবে। সো দ্বিবীজপত্রীটা প্রধান। এই যে আমাদের দ্বিবীজপত্রীটা প্রধান, এই জন্য এই প্রধান মূল দেখা যায় হচ্ছে যে আমাদের দ্বিবীজপত্রীতে। কোথায় দেখা যায় প্রধান মূল? দ্বিবীজপত্রী উদ্ভিদে। প্রধান মূল কোথায় দেখা যায়? প্রধান মূল দেখা যায় আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদে। প্রধান মূল কোথায় দেখা যায়? প্রধান মূল দেখা যায় আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদে। আর গুচ্ছমূল কোথায় দেখা যাবে তাইলে? গুচ্ছমূল দেখা যাবে একবীজপত্রী উদ্ভিদে। গুচ্ছমূল কোথায় দেখা যাবে? গুচ্ছমূল দেখা যাবে একবীজপত্রী উদ্ভিদে। গুচ্ছমূল কোথায় দেখা যাবে? গুচ্ছমূল দেখা যাবে একবীজপত্রী উদ্ভিদে। কোথায় দেখা যাবে? একবীজপত্রী উদ্ভিদে দেখা যাবে। কোথায় দেখা যাবে? একবীজপত্রী উদ্ভিদে দেখা যাবে আমাদের এই গুচ্ছমূলটা দেখা যাবে। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো? যতটুকু আমরা পড়াইছি এতটুকু ক্লিয়ার? গুচ্ছমূল ইংরেজি হচ্ছে ফাইব্রাস রুট। গুচ্ছমূল ইংরেজি হচ্ছে, ইংলিশ ভার্সনে যে আছো সে কিন্তু শেষ পর্যন্ত ক্লাস করবা, নাইলে তোমার দুটা পিটাবো। কারণ তোমার জন্য আমি ইংরেজি গুলা বলতেছি, কারণ আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্ট ইম্পর্টেন্ট। এতটুকু বুঝতে পারছো? ওকে। গুচ্ছমূলকে কি স্থানিক মূল বলা যাবে? না, গুচ্ছমূলকে স্থানিক বলতে পারবে না, অস্থানিক বলতে পারো, বাট বলে না। অস্থানিক তো একজনে বলতেছি। স্থান, মেইন স্থান হচ্ছে এটা, প্রধান মূলের স্থানটা, এটা হচ্ছে মেইন স্থান, ভ্রূণ মূলটা হচ্ছে মেইন স্থান। তো এটাকে কিছু বলে না। আচ্ছা, এবার আসো কাণ্ড। এবার আসো কাণ্ড। কাণ্ড ইংরেজি কি বলো? এটা মূল গেছে, এবার আসো কাণ্ড।
বলো কাণ্ড ইংরেজি কি? কাণ্ড ইংরেজি কি? কাণ্ড ইংরেজি হচ্ছে স্টিম। কাণ্ড ইংরেজি কি? কাণ্ড ইংরেজি হচ্ছে স্টিম। কাণ্ড ইংরেজি হচ্ছে স্টিম। কাণ্ড ইংরেজি কি? কাণ্ড ইংরেজি হচ্ছে স্টিম। কাণ্ড ইংরেজি কি? কাণ্ড ইংরেজি হচ্ছে স্টিম। সো কাণ্ড হচ্ছে আমাদের স্টিম। সো কাণ্ড কি? মাটির উপরে যেটা থাকে সেটা কাণ্ড। ধরো মাটির উপরে যে আছে এটা মাটি, মাটির উপরে যে আছে সে হচ্ছে কাণ্ড। মাটির উপরে যে থাকে সেটা হচ্ছে কাণ্ড। তাহলে কাণ্ড বলতে আমরা কি বুঝি? মাটির উপরে যে আছে সেটাকে আমরা কি বলবো? কাণ্ড বলবো। মাটির উপরে যে আছে তাকে কি বলবো? কাণ্ড বলবো। সো এই কাণ্ডের মধ্যে একটা কমন জিনিস দেখা যায়। কাণ্ড থেকে নরমালি কি হয়? কাণ্ডগুলা বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হয়। কাণ্ডগুলা দেখা যায় আমরা একদম মোটা কাণ্ড দেখি। তারপরে আম গাছের কি দেখি? একটা মোটা আম গাছের কাণ্ড আছে। তারপর এদিকে এদিকে নানা শাখা প্রশাখা হয়েছে। তো যে কোনো কাণ্ড থেকেই দেখা যায় আমাদের কাণ্ডর মধ্যে একটা নির্দিষ্ট জায়গা থাকে, যে জায়গা থেকে আমাদের পাতা তৈরি হয়। কাণ্ডের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা থাকে, যে জায়গা থেকে কি তৈরি হয়? যে জায়গা থেকে পাতা তৈরি হয়। যে জায়গা থেকে কি তৈরি হয়? পাতা তৈরি হয়। এটা হচ্ছে কাণ্ডের মধ্যে কিছু নির্দিষ্ট জায়গা। যে জায়গা থেকে কি তৈরি হবে? যে জায়গা থেকে হচ্ছে আমাদের পাতা তৈরি হবে। যে জায়গা থেকে কি তৈরি হবে? যে জায়গা থেকে হচ্ছে পাতা তৈরি হবে। যে জায়গা থেকে কি তৈরি হবে? যে জায়গা থেকে আমাদের পাতা তৈরি হবে। তো কাণ্ডের যে জায়গাটা থেকে পাতা তৈরি হয় সেই জায়গাটাকে বলা হয় পর্ব বলা হয়। কি বলা হয়? পর্ব। সেই জায়গাটাকে কি বলা হয়? সেই জায়গাটাকে বলা হয় পর্ব বলা হয়। যে জায়গাটা থেকে পাতা তৈরি হয়। কাণ্ডের যে জায়গাটা থেকে পাতা তৈরি হয় তাকে কি বলা হয়? পর্ব বলা হয়। তাহলে এটা একটা পর্ব, এটা একটা পর্ব। এই দুইটা হচ্ছে পর্ব। এবং এই যে দুইটা পর্বের মাঝামাঝি যে জায়গাটা, এই দুইটা পর্বের যে মাঝামাঝি যে জায়গা তাকে বলা হয় মধ্য পর্ব। তাহলে কাণ্ডের যে জায়গা থেকে পাতা তৈরি হয় তাকে আমরা কি বলছি? পর্ব বলছি। কাণ্ডের যে জায়গা থেকে পাতা তৈরি হচ্ছে তাকে আমরা পর্ব বলছি, এটাকে নোডও বলা যায়। পর্ব বা নোড, নোড না বললে হয়, পর্ব ইচ্ছা থাক। আর হচ্ছে যে এই দুইটার মাঝখানে যে জায়গা তাকে বলা হয় মধ্য পর্ব বলা হয়। সো নর্মালি একটা কাণ্ড নিরেট না ফাঁপা এটা ডিপেন্ড করে মধ্য পর্বটা কেমন। এই মধ্য পর্বটা আমাদের ফাঁপা থাকতে পারে। এই মধ্য পর্ব কেমন থাকতে পারে? ফাঁপাও হতে পারে, আবার মধ্য পর্ব নিরেটও হতে পারে। স্বাভাবিক অবস্থায় মধ্য পর্বটা নিরেট থাকাটাই স্বাভাবিক। আম গাছের কাণ্ড যদি দেখো, আম গাছের মধ্য পর্ব তো নিরেট থাকে। সো মধ্য পর্বটা ফাঁপাও থাকতে পারে, যে দুই পাশে পাতা হয়েছে, এই জায়গাগুলো শক্ত, এই জায়গাটা ফাঁপা। দ্যাট মিনস এই জায়গাটা নিরেট না। ফাঁপা মানে কি? যে জায়গাটা আমাদের সলিড কোনো ম্যাটেরিয়াল থাকে না, এটাকে বলি ফাঁপা। যেমন আমার এই পেন্সিলটা কিন্তু ফাঁপা একটা পেন্সিল, আমার এই মার্কারটা কিন্তু ফাঁপা। কারণ কি? ভেতরের জায়গাটা কিন্তু খালি, ওই জায়গায় তরল আছে, শক্ত কিছু না কিন্তু নাই। সো ফাঁপা মধ্যপর্ব এটা দেখা যায় হচ্ছে আমাদের পোয়াসিয়া গোত্রের একটা বৈশিষ্ট্য। পোয়াসিয়া গোত্র। পোয়াসিয়া গোত্র মানে কি? ঘাস জাতীয় উদ্ভিদ। পোয়াসিয়া গোত্র মানে হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। তো ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে, ধান, গম, ঘাস, বাঁশ, বাঁশের মধ্যপর্ব কিন্তু ফাঁপা থাকে। সো পোয়াসিয়া গোত্রের যারা, তাদের এই মধ্যপর্বটা ফাঁপা থাকাটা একটা এদের আইডেন্টিফিকেশন পয়েন্ট। যে পোয়াসিয়া গোত্র তুমি শনাক্ত করতে চাও, ধরো তুমি একটা বাঁশকে কেন ঘাস বলা হয়, বাঁশকে কেন ঘাস বলা হয়, এটা একটা প্রশ্ন। তো এখানে মেইন পয়েন্ট হচ্ছে বাঁশের মধ্যপর্ব ফাঁপা। বাঁশের মধ্যপর্ব ফাঁপা, কারণ পোয়াসিয়া গোত্রে যারা আছে সবার মধ্যপর্ব ফাঁপা। তো গ্রামে গেলে তোমরা, বা যারা গ্রামে আছো, ধান টান যদি হয় সেখানে ধান একটা উঠায় দেখবা যে ধানের পাতা যেখান থেকে হয়েছে সেই জায়গাটা শক্ত কাণ্ডের, আবার আরেকটা পাতা যে জায়গায় হয়েছে সেই জায়গাটাও শক্ত। এই দুইটা শক্ত জায়গার মাঝখানের জায়গাটা কিন্তু কি হয়? ফাঁপা হয়। মাঝখানের জায়গাটা কি হয়? ফাঁপা হয়। এখানে শক্ত কোনো কিছু থাকে না। সো মধ্যপর্ব ফাঁপা, এটা কার বৈশিষ্ট্য? এটা কিন্তু হচ্ছে পোয়াসিয়ার বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে পোয়াসিয়ার বৈশিষ্ট্য। সো মধ্যপর্ব ফাঁপা এটা কার বৈশিষ্ট্য? পোয়াসিয়া যে গোত্র আছে সেই পোয়াসিয়া গোত্রের বৈশিষ্ট্য। ঠিক আছে? পোয়াসিয়া যে গোত্র আছে তার বৈশিষ্ট্য। এখন কাণ্ডটা মাটির উপরে থাকার কথা। এটা হচ্ছে আমাদের মাটি, এটা হচ্ছে মাটি। মাঝে মাঝে এই কাণ্ডটা, এই যে কাণ্ড আছে সেই কাণ্ডটা মাটির একটু নিচে চলে যায়। মাটির একটু নিচে চলে যায়, নিচে গিয়ে এইরকম আমাদের হচ্ছে আনুভূমিক ভাবে বৃদ্ধি পায়। মাটির নিচে যায়, বাট নিচে গিয়ে সোজাসুজি লম্বালম্বি যায় না। মাটির নিচে সোজাসুজি লম্বালম্বি যায় না, মাটির নিচে এরকম আনুভূমিক ভাবে বৃদ্ধি পায়, তারপর এখান থেকে মূল সৃষ্টি হয়। ঠিক আছে? এই যে মাটির নিচে গিয়ে আমাদের হচ্ছে যে কি হইলো, কাণ্ডটা মাটির নিচে গেছে, যখন মাটির নিচে যাবে তখন সেটাকে বলবো ভূ নিমস্থ। এটাকে কি বলবো? ভূ নিমস্থ।
সো এই ভূমিমস্থ কাণ্ডটা যখন আনুভূমিকভাবে বৃদ্ধি লাভ করে, ভূমিমস্থ কাণ্ডটা যখন আনুভূমিকভাবে বৃদ্ধি লাভ করে, তখন সেটাকে বলা হয় কি বলা হয়, রাইজোম বলবো না জয়েড বলবো, জোম না জয়েড, এটা তোমরা ভুল করো। তোমরা যারা চ্যাপ্টার 6 এর আমার ক্লাসগুলো করছো সেখানে কিন্তু আমরা বলছি যে জমের কাণ্ড, জমের কাণ্ড মানে হচ্ছে কাণ্ডের মধ্যে আমরা কি দেখি, রাইজোম দেখি, কি বলি, রাইজোম। আর রাইজয়েড কথাটা মূলের ক্ষেত্রে থাকে। তো রাইজোম মানে কি, রাইজোম মানে হচ্ছে এই ভূমিমস্থ কাণ্ডটা মাটির নিচে এসে যখন আনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আনুভূমিকভাবে, নট উলম্বভাবে, আনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন সেই জিনিসটাকে আমরা কি বলি, তখন সেই জিনিসটাকে বলি আমরা রাইজোম বলি। তখন সেই জিনিসটাকে আমরা কি বলি, তখন সেই জিনিসটাকে আমরা রাইজোম বলি। এই রাইজোম কোথায় কোথায় দেখা যায়, এই রাইজোম দেখা যায় হচ্ছে যে আমাদের নর্মাল দুইটা খাবারের মধ্যে, আমাদের মশলার মধ্যে দুইটা, একটা কি আদা আর একটা হচ্ছে হলুদ, এই দুই জায়গায় আমরা কি দেখি, এই দুইটা জায়গায় হচ্ছে যে আমরা রাইজোম দেখি, যে মাটির নিচে গিয়ে সেটা হচ্ছে যে আনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, রাইজোম। তারপর হচ্ছে যে আমাদের এই ভূমিমস্থ কাণ্ডটা যে আছে, এই ভূমিমস্থ কাণ্ডটা যদি এই যে আমাদের ভূমিমস্থ কাণ্ড, মাটির নিচে যে কাণ্ডটা ঢুকলো, এই কাণ্ডটা ঢুকে যদি এরকম আমাদের ফুলে যায়, যদি আমাদের ভূমিমস্থ কাণ্ডটা যদি আমাদের এরকম ফুলে যায়, ভূমিমস্থ কাণ্ডটা যদি এরকম আমাদের ফুলে যায়, ভূমিমস্থ যে কাণ্ড আছে সেটা যদি এমন ফুলে যায়, তখন সেটাকে আমরা বলি টিউবার বলি, তখন সেটাকে আমরা কি বলি, টিউবার বলি। ভূমিমস্থ কাণ্ডটা যদি এভাবে ফুলে যায় তখন সেটাকে আমরা কি বলি, টিউবার। এবং টিউবারের এক্সাম্পল হচ্ছে আলু। কেউ যদি আমার মতো এখানে মুন্সিগঞ্জের থাকো তাহলে দেখবা মুন্সিগঞ্জে শীতকালে ক্ষেতের পর ক্ষেত খালি আলু চাষ করা হয়, ঠিক আছে। আর আমাদের এটা অনেক বড় হয়, স্ফীত হয়ে অনেক বড় হয়ে যায়। যদি এই স্ফীত হওয়া অংশটা আমাদের ছোটখাটো হয়, যে ভূমিমস্থ কাণ্ডটা ছোট্ট করে স্ফীত হয়েছে, খুব ছোট্ট করে স্ফীত হয়েছে, স্ফীত অংশটা যদি সংক্ষিপ্ত থাকে, এটা স্ফীত হয়েছে, এটা কি হয়েছে, স্ফীত, প্লাস এটা স্ফীত অংশটা খুব বড়, আর এখানে স্ফীত হইলো কিন্তু এটা বড় হয়নি, এটা কেমন হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে, কেমন হয়েছে, এটা সংক্ষিপ্ত হয়েছে, এটা কেমন হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে বাল্ব বলি, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বাল্ব বলি, তখন সেটাকে কি বলা হয়, বাল্ব বলা হয়। সো বাল্বের উদাহরণ কি, বাল্বের উদাহরণ হচ্ছে আমাদের দুইটা জিনিস যার দাম, মানে দুইটা, এটাও মশলা হিসাবে আমাদের ব্যবহৃত হয়, কিন্তু যার দাম ওঠানামা করে, একবার যার দাম বেড়ে যাওয়ার কারণে পুরো বাংলাদেশে তোলপাড় হয়ে গেছে, সেটা হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজের মতোই দেখতে, কিন্তু হচ্ছে পেঁয়াজ হচ্ছে লাল, বা পেঁয়াজের আলাদা কালারই আছে, পেঁয়াজ কালার বলে এটাকে মেয়েরা, বা হচ্ছে যে সাদা কালার হইতে পারে, সাদা কালার হইলে তখন তার পেঁয়াজ বলি না, তখন তাকে আমরা কি বলি, রসুন বলি। এই যে পেঁয়াজ এবং রসুন আছে, এই পেঁয়াজ এবং রসুন হচ্ছে যে আমাদের এই বাল্ব, তাহলে হচ্ছে বাল্ব হচ্ছে আমাদের স্ফীত প্লাস সংক্ষিপ্ত হচ্ছে, স্ফীত প্লাস বড় যেটা সেটাকে আমরা বলছি টিউবার, বা এটার উদাহরণ আলু, মাটির নিচে গিয়ে আনুভূমিক ভাবে যদি বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলি রাইজোম, যেটা উদাহরণ আদা এবং হলুদ। এখন কথা হয়েছে আরেকটা আছে, আরেকটা আছে একটু ঢং করে সে, আরেকজন আছে সে হচ্ছে খুব ঢং করে, এটা ধরো মাটি, এটা হচ্ছে মাটি, মাটির উপরে একটা কাণ্ড এরকম সে চিত হয়ে শুয়ে থাকবে, মাটির উপরে একটা কাণ্ড এরকম চিত হয়ে শুয়ে আছে, একটা কাণ্ড, পড়াচ্ছি না, এখন পারবো না, এখন পারবো না, আরো পরে, আচ্ছা আরো পরে পারবো, আরো পরে পারবো। আচ্ছা দেখো, এটা হচ্ছে কাণ্ড, এই যে কাণ্ড আছে সেই কাণ্ডের মধ্যে এই যে অংশ, এই অংশ থেকে পাতা তৈরি হবে, এই অংশ থেকে পাতা তৈরি হয়, এই অংশটাকে কি বলে বলতো, যে অংশ থেকে পাতা তৈরি হয় এই পাতা তৈরির অংশকে কি বলা হয়, এই অংশ থেকে পাতা তৈরি হচ্ছে এটাকে কি বলা হয় বলতো। পেঁয়াজ আর রসুনের মধ্যে অনেক পার্থক্য আছে, স্বাদে পার্থক্য আছে, দেখতে পার্থক্য আছে। ফাঁপাও এর গঠন, এজন্যই ফাঁপা, ফাঁপা থাকার কারণে দেখা যায় এটা খুব ভালো হেলতে দুলতে পারে। আমরা কি বলতেছি, এটাকে আমরা বলবো হচ্ছে পর্ব, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা পর্ব বলছি। তো পর্ব একটা কাণ্ড, কাণ্ডের যে পর্ব তার উপরের দিকে হচ্ছে যে পাতা থাকবে, তার উপরের দিকে কি থাকবে, তার উপরের দিকে হচ্ছে কি থাকবে, তার উপরের দিকে পাতা থাকবে, এবং এই নিচের দিকে, এই নিচের দিকে হচ্ছে যে আমাদের এখান থেকে মূল বের হবে, যে মূলগুলা নির্দিষ্ট স্থান থেকে বের হইলো না,
অনির্দিষ্ট স্থান থেকে বের হলো, তার যেখান থেকে বের হওয়ার কথা সেখান থেকে বের হয়নি, ভ্রূণমূল থেকেও আসে নাই বা কাণ্ডের নিম্নাংশ থেকেও আসে নাই, এটা এমন জায়গা থেকে আসছে যেখানে কাণ্ডর পাতা তৈরি হয়, কাণ্ডের পর্ব থেকে আসছে, এটাকে বলা হয় অস্থানিক মূল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অস্থানিক মূল বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অস্থানিক মূল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অস্থানিক মূল বলা হয়। এবং এই যে গঠনটা যেখানে দেখা যাচ্ছে আমাদের উপরে পর্বের উপরে পাতা, তার নিচে অস্থানিক মূল তৈরি হচ্ছে, এ ধরনের গঠনকে বলা হয় রানার বলা হয়। এ ধরনের গঠনকে কি বলা হয়? এ ধরনের গঠনকে বলা হয় রানার বলে। এদেরকে কি বলে? রানার বলে। এটা কার মধ্যে দেখা যায়? যেটা খাইলে নাকি করোনা ভালো হয়ে যায়, এরকম একটা গুজব বের হয়ে এর দাম বেড়ে গেছে। এই জিনিস খায় হচ্ছে গরু, এই জিনিস হচ্ছে মানুষ খাইছে করোনা থেকে বাঁচার জন্য। আজকে কিন্তু করোনার হ্যাপি বার্থডে, তোমরা কি করোনাকে হ্যাপি বার্থডে উইশ করছো? এটা হচ্ছে থানকুনি থেকে, থানকুনি থেকে থানকুনি, থানকুনির মধ্যে দেখা যায় এই রানার। কার মধ্যে দেখা যায় রানারটা? থানকুনির মধ্যে দেখা যায়। ওকে, ক্লিয়ার এতটুকু? দেখো বুঝছো কিনা, যা বুঝাইলাম টিল নাও ক্লিয়ার, ইমেজিং, মানে ছবি বুঝছো, ভীষণ হইছে। এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা পানি, এই চ্যাপ্টারটা একদম পানি। যদি খালি এই চ্যাপ্টারের প্রত্যেকটার সাথে একটা করে ছবি দিয়ে দেয়, তাহলে এই চ্যাপ্টারতে সহজ কিছু আর নাই। বাট একটা জায়গায়ও ভালো কোনো ছবি দেয় নাই, দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা আমাদের কাছে একদম বিষের মতো কঠিন। মানুষ থানকুনি ভর্তা খায়? আচ্ছা, আমি জানি না। এটা খাবার দাবার আসলে বাংলাদেশে এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম খাবার, তো এটা এক এক জেলার খাবার এক এক রকম হয় আসলে। খাবার নিয়ে আমার লাইফে একটা ওর্স্ট এক্সাম্পল হচ্ছে, আমরা এই যখন সীতাকুণ্ড ঘুরতে গেছিলাম 2017 সালের দিকে, 2 মিনিট গল্প করি। 2017 সালের দিকে আমি যখন সীতাকুণ্ড ঘুরতে গেছিলাম, তখন হচ্ছে যে আমাদের ফার্স্ট প্রফের পর, হ্যাঁ 2000 না 2017 না 2018, 2018 জুলাইয়ের দিকে সীতাকুণ্ড ঘুরতে গেছিলাম মেডিকেল থেকে ফ্রেন্ডরা। তো এখন হচ্ছে সীতাকুণ্ড যাওয়ার পর রাতে সীতাকুণ্ড মানে 4টা বাজে সীতাকুণ্ড নামি, নেমে হচ্ছে এখানে একটা হোটেল ভাড়া নেই, চন্দ্রনাথ যাব ঘুরতে এজন্য। তো সকালবেলা খাইতে গেছি, তো যে হোটেলে উঠছি তার নিচেই হচ্ছে খাইতে গেলাম, যে যাই খাই, খাওয়া দাওয়া করি, চন্দ্রনাথ পাহাড়ে উঠবো, সেদিন একটা ভয়াবহ ট্রেকিং ছিল। তো চন্দ্রনাথ পাহাড়ে উঠবো, খাওয়া দাওয়া করি কিছু। তো আমরা নর্মালি কোথাও খাইতে গেলে আমরা ফ্রেন্ডরা সকালের খাবারটা খিচুড়ি খাই, ভুনা খিচুড়ি। নর্মালি সব জায়গায় সকালবেলা ভুনা খিচুড়ি হয় এবং এটা ভালো খাবার। বিশেষ করে সিলেট ঘুরতে গেলে তো পাঁচ ভাইয়ের ভুনা খিচুড়ি সকালবেলায় খুব ফেমাস, পাঁচ ভাই বা পানশির। তো খিচুড়ি অর্ডার করছি, এখন ওদের জিজ্ঞেস করতেছি মামা খিচুড়ি আছে? বলে হ্যাঁ হ্যাঁ খিচুড়ি আছে। এখন পরে খিচুড়ি নিলাম, তো সবাই খিচুড়ি, 11 জন ছিলাম, সবাই খিচুড়ি দিতে বলছে। এখন ওরা যখন খিচুড়ি দিছে, তখন এটাকে দেখতে বিরিয়ানির মতো লাগতেছে, মানে খিচুড়ি তো একটু হলুদ কালার হয়, বাট অ্যাজ ইউজুয়াল তো খিচুড়ি আমরা সবাই খাই, ভুনা খিচুড়িটা। তো এটা পুরা বিরিয়ানির মতো বা তেহেরির মতো। এখন আমি জিজ্ঞাসা করতেছি মামা এটা কি খিচুড়ি? বলে হ্যাঁ হ্যাঁ মামা এটাই খিচুড়ি, এটাই খিচুড়ি, খান। কারণ আমি কই ডাল টাল তো কিছু নেই, বলে মামা এটাই খিচুড়ি, খান খান। তো এখন আমি খুব অবাক হয়ে গেলাম যে সীতাকুণ্ডর দিকে মানুষকে আবার হচ্ছে এটাকে খিচুড়ি বলে নাকি, কারণ এক এক জেলায় তো খাবারের সিস্টেমটা একই রকম। সো এখন সীতাকুণ্ডের জন্য এটাই কি আবার খিচুড়ি নাকি? তো এখন হচ্ছে যে অনেক কষ্টে টষ্টে ফ্রেন্ডরা মাথা চুলকাইতে চুলকাইতে খাইলাম যে এটাই মনে হয় সীতাকুণ্ডের খিচুড়ি। তো পরে জানতে খিচুড়ি, পরে বিল দিতে গেছি, পরে বলে যে মামা এটা তো খিচুড়ি ছিল না, তেহেরি ছিল। তখন মন চায়নি, রাগ লাগেনি বলো, যে আসলে তখন আমাদের খাওয়ানোর জন্য খিচুড়ি খিচুড়ি করছে, ওরা আসলে খিচুড়ি বানায় না। আর দেখলাম যে সীতাকুণ্ডের মানুষ সকালবেলা কি খায়, নেক্সট দিন সকালে যখন খাইতে গেছি, ওদের কোনো দোকানের রুটি নাই, কোনো দোকানের ডিম নাই। ওরা সকালবেলা কি খায়, ওদের এখানে সকালবেলা মানুষ সিঙ্গারা, সমুসা, পুরি, জিলাপি, এগুলা সকালের নাস্তা হিসেবে খায়। আমি খুব অবাক হইলাম ওই চন্দ্রনাথ পাহাড়ের এলাকার রিজনটার মধ্যে। আমি মোস্ট প্রবাবলি সিলেট যাব, আমার হচ্ছে এই মাসেই হয়তো সিলেট যাইতে পারি। সুনামগঞ্জ যাওয়ার ইচ্ছা, গেছি একবার, আরেকবার মনে হয় যেতে পারি।
আচ্ছা, এবার আসো আমরা পাতা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? পাতা বা হচ্ছে লিফ, এটা ওই পাতা না, ওই যে আমরা সিআইডি তে ছোটবেলায় দেখতাম না, দায়া পাতা লাগাও, ওই পাতা না, পাতা বা লিফ। তাহলে পাতা বা লিফ নর্মাল দেখতে তো একটা পাতা এরকম হয়, তাই না? আমার মনে আছে এখনো, আমি যখন রাইফেলসে পড়তাম, তো একদিন আমার ক্লাস টিচার আমারে বের করে দিছে কলেজ থেকে। কেন বাইর করে দিছে? চুল বড়। তো চুল কেটে যাইতে বলছে, চুল কাটতে আমার মারাত্মক অ্যালার্জি, আমি তো চুল কাটিনি। তো চুল কাটা ছাড়াই গেছি। স্যার বলছে যাও চুল কাইতে আসো। তো আমি ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে বাসায় চলে আসছি। আর যাইনি চুল কাটাইতে। ওই বিজিবির সেলুনে চুল কাটাতে গেলে আমার একদম হচ্ছে যে আর্মি কার্ড দিয়ে দিবে। তো পরে বাসায় আইসা, তো বাসায় চলে আসতেছে, আমি খুব খুশি যে 3টা বাজে সিআইডি হবে, সিআইডি দেখতে পারবো। তা বাসায় বইসা বইসা পা দুলাইতে দুলাইতে বসে বসে সিআইডি দেখলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের পাতা, তো পাতার এই অংশটাকে বলা হয় পত্র বিন্ত বলা হয়। এই নিচের অংশটাকে বলা হয় হচ্ছে পত্র মূল, এটাকে বলা হয় পত্র মূল। আর এই জায়গাটাকে বলা হয় হচ্ছে আমাদের কি, এই জায়গাটাকে বলা হয় পত্র ফলক, এটাকে কি বলে? পত্র ফলক। তো আমাদের একটা পাতার মধ্যে এই 4টা অংশ দেখা যায়। আমাদের কি, আমাদের একটা পাতার মধ্যে হচ্ছে এই 4টা অংশ দেখা যায়। কি দেখা যায়? আমাদের পত্র বিন্ত দেখা যায়, পত্র মূল দেখা যায়, আর পত্র ফলক দেখা যায়। এই 3টা অংশ একটা পাতার মধ্যে থাকে। পরীক্ষার মধ্যে আসবে যে একটা পাতার কয়টা অংশ, একটা পাতার কয়টা অংশ, একটা পাতার 3টা অংশ। তো দেখা যায় এই পাতার মধ্যে যে পত্রবিন্ত, এটাকে আমরা পাতার বোটাও বলি। পত্রবিন্তর আরেকটা নাম কি? পত্রবিন্ত, বা এটাকে আমরা কি বলি? বোটা বলি, বা ইংরেজিতে এটাকে পিটিওলেট বলা হয়। কি বলা হয়? পিটিওলেট বলা হয়। সো আমাদের এই পত্রবিন্ত বা পত্রের বোটা যেটা, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। এটা যদি থাকে বা না থাকে তখন কি, এটা ধরো আছে আর এটা ধরো নাই, থাকে না, দুইটা সিচুয়েশনই থাকতে পারে। কিছু উদ্ভিদের পাতা আছে যেখানে কোনো পাতার বোটা নাই, আবার কিছু উদ্ভিদ আছে যাদের মধ্যে থাকে। এটা পিটিওল, সরি পিটিওলেট না, পিটিওল হবে, পিটিওল। সো যদি থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে পিটিওলেট, তখন আমরা এটাকে কি বলি? তখন আমরা এটাকে বলি হচ্ছে পিটিওলেট। আর যদি না থাকে তখন সেটাকে আমরা বলি কি? নাই, পত্রের বোটা নাই। খুবই খারাপ একটা ঘটনা, ছ্যাঁচড়া একটা পাতা, তার পাতার মধ্যে কোনো হচ্ছে যে পত্র বিন্দুই নেই। তো এই ছ্যাঁচড়া পাতাটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় সেসাইল বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেসাইল বলে। এটাকে কি বলে? এটাকে বলা হয় সেসাইল বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে সেসাইল বলা হয়। এটাকে কি বলে? এটাকে সেসাইল বলা হয়। এই ছ্যাঁচড়া পাতাটাকে কি বলে? সেসাইল বলা হয়। এখন কথা হয়েছে যে আমাদের এই পাতা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা আছে আমাদের কিছু। সেটা হচ্ছে, ধরো আমাদের এটা একটা কাণ্ড, এটা একটা কাণ্ড, এই কাণ্ডের মধ্যে এই জায়গাটা হচ্ছে আমাদের পর্ব, এই জায়গাটা পর্ব। এখান থেকে আমাদের একটা পাতা তৈরি হইল, খুবই ভালো কথা, খুবই খুশির কথা। আবার এটা একটা কাণ্ড, এই কাণ্ডটার মধ্যেও এটা হচ্ছে পর্ব, সেই পর্ব থেকে আমাদের হচ্ছে এরকম বিশাল একটা পাতা তৈরি হইলো, খুবই ভালো কথা। এবং এই পাতার মাঝখানে এই জিনিসগুলো আছে, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি আমরা শিরা, মধ্যশিরা, এই টার্মগুলো দিয়ে আমরা এদের উল্লেখ করি। কিন্তু ঝামেলা লাগলো যে জায়গায়, সেটা হচ্ছে পাতাগুলো আগে না এরকমই ছিল, বাট বিবর্তনের ধারাবাহিকতায় দেখা গেছে পাতাগুলা এত বড় হওয়া শুরু করলো, যেদের মাঝখানে মাঝখানে ফাটল বা ভাঙনের সৃষ্টি শুরু হইলো। এই যে ফাটল বা ভাঙনের সৃষ্টি যখন শুরু হইলো, তখন পাতার মধ্যে এরকম এরকম অংশ দেখা যাওয়া শুরু করলো। তো দেখা যায় যে পাতার মধ্যে আমাদের এরকম অংশ পাওয়া যাওয়া শুরু হলো, যে একটাই পাতা ছিল যেটা আগে সিম্পল লিফ ছিল, সেটা এখন একটা জটিল আকার ধারণ করে ফেললো। সিম্পল লিফ যেটা ছিল, সেই সিম্পল লিফ এখন একটা জটিল আকার ধারণ করে ফেললো। তো আগের যে সিম্পল লিফটা, সেই সিম্পল লিফটাই এখন কেমন আকৃতি হয়ে গেল? একটা জটিল আকার ধারণ হয়ে গেল। তখন এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা সরল পত্র, আর এটাকে বলবো আমরা যৌগিক পত্র। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা যৌগিক পত্র, টু 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 টু। বা এটাকে আমরা কি বলি? কম্পাউন্ড লিফ বলি। আই আম্মু, আই আম্মু, তোমার ফোন আসছে, রাশি নানি, রাশি নানি। হুম, হুম। তো দেখো, তো তখন এটাকে আমরা কি বলবো? যৌগিক পত্র বা কম্পাউন্ড লিফ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সিম্পল লিফ। এটাকে আমরা কি বলি?
এটাকে বলি আমরা সিম্পল লিফ বলি। আর এই যে মাঝ বরাবর যে, এটা তো পর্ব, এই পর্ব থেকে এই পাতাটা তৈরি হয়েছে, এই পাতার মাঝ বরাবর যে অংশটা থাকে না, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় র্যাকিস বলা হয়। এটাকে কি বলে? এটাকে বলা হয় র্যাকিস বলা হয়, যেটা এই সিম্পল লিফ গুলাকে ধরে রাখে, কম্পাউন্ড লিফের এই অংশগুলাকে ধরে রাখে। তো এটা তো হচ্ছে যে আমাদের একটা পাতা, এই পাতার মধ্যে এই যে অংশগুলা পাওয়া যায়, এই অংশগুলাকে কি বলে বলতো? এই যে পাতা, পাতার মধ্যে যে আমরা এরকম খন্ড খন্ড অংশ পাচ্ছি, এইগুলাকে বলা হয় পত্র খণ্ডক, বা এগুলাকে পত্রকও বলে। পত্রক, পত্রক ওয়ার্ডটা দিয়ে খণ্ডিত পত্র বোঝায়, এটাকে পত্রখণ্ডক বা পত্র বলে। হ্যাঁ, এটা মধ্যশিরা, বাট এই মধ্যশিরাটা তো যখন পাতায় থাকবে তখন তাকে মধ্যশিরা বলে। এখন তো আর সে পাতা নাই, বা এখন তো সেই ওইরকম মধ্যশিরার মতো নরম পাতলা নাই, এটা তো অনেক শক্ত হয়ে গেছে, তখন এটার নাম হয়ে যায় র্যাকিস বলি। তখন এটাকে আমরা কি বলি? র্যাকিস বলি। তখন এটাকে আমরা কি বলি? তখন এটাকে আমরা র্যাকিস বলি। তখন আমরা এটাকে কি বলি? র্যাকিস বলি। তখন এটাকে আমরা কি বলি? র্যাকিস বলি। তাহলে আমাদের এটা কি? কোথায় কল আসছে? আমার ফোনেও কল আসছে, মেসেঞ্জারেও কেউ কল দিচ্ছে। মেসেঞ্জারে কল দিলে তো আমি এটা ব্লক করে দিব। আচ্ছা, দেয়নি। ওকে, দেখো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, যে আমাদের পাতা নরমালি একটা পর্ব থেকে একটা নরমাল সিম্পল পাতা, যার মধ্যে একটা পত্রবৃন্ত, পত্রমূল, পত্রফলক আছে, এটাকে আমরা বলবো সরল পত্র। বাট যখন এই পাতাটার মধ্যে আমরা দেখি, এটা এই জায়গায় এই একটা পর্ব থেকে যে পাতা তৈরি হয়, সে পাতার মধ্যে অনেকগুলো বিভাজন থাকে, অনেকগুলো ছোট ছোট অংশ থাকে, তাদেরকে বলি আমরা পত্র খণ্ডক বা পত্রক বলি। এবং যে অংশটা এই পাতাগুলোকে ধরে রাখে তাদেরকে আমরা কি বলি? র্যাকিস বলি। এই জায়গাটা বুঝছো কিনা দেখো, এই জায়গাটা বুঝছো কিনা দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা। এই জিনিসগুলোর মধ্যে কিন্তু তোমরা গোলপাক পাকায় ফেলো। তার মানে একটা পাতায়, এটাকে পত্রকও বলি বা এটাকে পত্র ফলকও পত্রক, ঠিক আছে? তো একটা পাতায় যখন আমরা দেখবো যে, বা এই জিনিসগুলোকে পত্র ফলকও বলে, ছোট ছোট অংশ। তো একটা পাতায় যখন আমি দেখবো যে একটাই পত্র ফলক আছে, তখন তাকে সরল পত্র। যখন আমি দেখবো একটা পাতার মধ্যে একাধিক পত্র খণ্ডক বা পত্রক বা পত্র ফলক আছে, তখন তাকে আমরা বলবো যৌগিক পত্র। তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে বলবো আমরা যৌগিক পত্র বলবো। এখন এই যে যৌগিক পত্র আছে, এই যৌগিক পত্রের মধ্যে কিছু টাইপ দেখা যায়। এই যৌগিক পত্রের মধ্যে কিছু টাইপ দেখা যায়। ধরো এটা হচ্ছে আমাদের একটা কাণ্ড, এটা একটা কাণ্ড। এই কাণ্ডের এই জায়গাটা থেকে আমাদের পাতা তৈরি হবে, যে জায়গা থেকে পাতা তৈরি হবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা র্যাকিস বলবো। তো এখান থেকে আমাদের পাতা তৈরি হবে। তো এখান থেকে আমাদের কি হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা একটা যৌগিক পত্র। এটা কি? একটা যৌগিক পত্র। কারণ কি? আমাদের পর্ব একটা, এই একটা পর্ব থেকে একটা পাতা তৈরি হওয়ার কথা ছিল, বাট এখানে মাল্টিপল পাতা তৈরি হচ্ছে। একটা পর্ব থেকে কয়টা পাতা তৈরি হওয়ার কথা ছিল? একটা। বাট এখানে দেখতেছি যে এই একটার মধ্যে অনেকগুলো অংশ আমাদের রয়েছে। সো এরকম একটা হইতে পারে আমাদের গঠন, বা সেম গঠনেই আরেকটা ভেজাল থাকতে পারে, যে গঠন সেম, কি ভেজাল থাকলো এখানে? যে এখানে একটা দিলাম দুই পাশে, এখানেও দিলাম, কিন্তু এখানে খেয়াল করো মাথায় কিন্তু কিছু নাই, এখানে মাথায় কিন্তু কিছু নেই। বাট এইখানে আরেকটা আমরা আঁকলাম, এটার মাথার ভেতর একটা অংশ আছে, মাথার ভেতর একটা অংশ আছে। খেয়াল করো দুইটাই কিন্তু আমাদের যৌগিক পত্র, কারণ এই পর্ব থেকে একটা পাতা তৈরি হওয়ার কথা ছিল। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা পত্র ফলক বা অনেকগুলা পত্র খণ্ড এই জায়গায় দেখা যাচ্ছে, তার মানে এটা যৌগিক পত্র। বাট ভেজাল হচ্ছে এই জায়গায় দেখো, এখানে চূড়ার মধ্যে কিছু নাই, এই জায়গায় আমাদের চূড়ার মধ্যে কিছু নাই, কোনো পত্রখণ্ডক বা পত্রক বা কোনো পত্র ফলক নাই, এখানে চূড়ার মধ্যে কিছু আছে, এখানে চূড়ার মধ্যে কিছু আছে। যেহেতু এখানে চূড়ার মধ্যে আছে, এজন্য একে আমরা কি বলবো? সচূড় বলবো। আর এখানে যেহেতু চূড়ার মধ্যে কিছু নাই, এটাকে আমরা কি বলবো? অচূড় বলবো। এটাকে আমরা কি বলবো? সচূড়। আর এটাকে কি বলবো? যেহেতু চূড়ায় নাই, বায়োলজিতে অ ওয়ার্ডটা দিয়ে সবসময় না বুঝায়, তো এটাকে আমরা কি বলবো? অচূড় বলবো। তাহলে এটাকে বলবো আমরা সচূড় পক্ষল। সচূড় পক্ষল যৌগিক পত্র। সচূড় পক্ষল যৌগিক পত্র। আর এটাকে আমরা কি বলবো? অচূড় পক্ষল যৌগিক পত্র। এটাকে আমরা কি বলছি? অচূড় পক্ষল যৌগিক পত্র। দেখো ক্লিয়ার কিনা ব্যাপারটা? এই যৌগিক পত্রগুলোর মধ্যে আমরা যদি দেখি মাথার মধ্যে কোনো পাতা নাই, তাহলে বলবো অচূড়। মাথায় যদি পাতা থাকে তাহলে বলবো সচূড় বলবো। এখন তাহলে আমাকে এখানে বলো তো, এই দুইটার মধ্যে জোড় সংখ্যায় কে আছে আর বিজোড় সংখ্যায় কে আছে? সচূড় এবং অচূড়, তার মধ্যে কোনটার পাতা জোড় সংখ্যক আর কোনটার পাতা বেজোড় সংখ্যক, এই জিনিসটা আমাকে একটু জানো।
পক্ষল মানে পাতা, পক্ষল মানে পাতা, পক্ষল মানে পাতা, পাতার যে রূপ সেটাকে পক্ষল বলা হয়। পক্ষলটাও একটা পাতা বোঝায়। আচ্ছা, তাহলে সচুর, সচুরে দেখো 2 4 6 8 9, তাহলে সচুর হচ্ছে আমাদের বিজোড়। ওই যে বলে না সব হবে নগদে, তার মানে সচুর হচ্ছে আমাদের বিজোড়। আর অচুর কি? অচুর হচ্ছে জোড়। জোড়, অচুর কি? জোড়। অচুর কি? অচুর হচ্ছে জোড়। এই অচুরের উদাহরণ আর সচুরের উদাহরণ, সচুর আর অচুর, ঠিক আছে? সচুর এবং অচুর এদের দুজনের উদাহরণ হচ্ছে এই যে জোড় সংখ্যা যে থাকে না অচুর, চূড়ার মধ্যে একটা পাতা দিলে কি হইতো? চূড়ার মধ্যে একটা পাতা দিলেই তো আমাদের এরকম দুইটা ভাগ পড়া লাগতো না, চূড়ায় সে পাতা দেয়নি। এই যে র্যাকিসের চূড়ায় কোনো পাতা নেই, এটা হচ্ছে যে আমাদের একটা বাদরামি করছে আমাদের সাথে। চূড়ার পাতায় একটা র্যাকিসের চূড়ে একটা পাতা দিয়ে দিলে কিন্তু আমাদের তো ভেজাল হইতো না, তার মানে ও আমাদের সাথে বাদরামি করলো একটা। তো এটা এই জন্য বাদরের মধ্যেই দেখা যায়। কি নাম কি? বাদর লাঠি। এটা দিয়ে বাদর মনে হচ্ছে যে ভর দিয়ে চলে, এই জন্য এর নাম দিছে বাদর লাঠি। আর বিজোড় গোলাপ, বিজোড় কি? বিজোড় বা সচুর যেটা, এটা খুবই সুন্দর, চূড়ায় একটা ফুল দিয়েছে, চূড়ায় একটা পাতা দিছে বা একটা পত্র ফলক চূড়ার মধ্যে দিয়েছে, সে খুবই ভালো, তার এক্সাম্পল হচ্ছে গোলাপ, ঠিক আছে? তার এক্সাম্পল কি? গোলাপ। তো সচুরের এক্সাম্পল গোলাপ, অচুরের এক্সাম্পল বাদর লাঠি। অচুর এক্সাম্পল কি? অচুর এক্সাম্পল হচ্ছে বাদর লাঠি। তাহলে অচুর বাদর, অচুর বাদর, অচুর বাদর, অচুর বাদর। ওকে, এবার আচ্ছা, তো এইটা গেল আমাদের কথা। এখন দেখো যে আমাদের এই যে পত্র ফলক আছে, আমাদের একটা পাতা, পাতার মধ্যে শিরা এবং উপশিরা তারা থাকে। এখন এই যে ধরো একটা পাতা, এটা হচ্ছে একটা আমাদের পাতা, এই পাতার মধ্যে আমাদের একদম মাঝখান দিয়ে যারা যাবে তাদেরকে বলবো আমরা মধ্যশিরা, তারপর যারা যাবে তাদেরকে আমরা বলবো হচ্ছে উপশিরা, বা আরো নামে আমি বলতে পারি। তো এদের বিন্যাসটা কেমন? এই যে শিরা উপশিরা যে আছে, এদের বিন্যাসটা কেমন? শিরা উপশিরার বিন্যাস যে আছে, সে বিন্যাসকে বলা হয় হচ্ছে শিরা বিন্যাস, বা শিরা ইংরেজি যেহেতু ভেইন, শিরা বিন্যাস ইংরেজি ভেনেশন বলা হয়। তো অনেক সময় দেখা যায় এই শিরা উপশিরা গুলা থেকে একটা সমান্তরাল গঠন তৈরি করে, একে বলা হয় সমান্তরাল শিরা বিন্যাস, বিন্যাস বা প্যারালাল ভিনেশন বলা হয়। আবার অনেক সময় দেখা যায় তারা একটা জালের মতো গঠন তৈরি করে, দেখা যায় আমাদের যে পাতাগুলা, আমাদের একটা গাছের পাতা এমন, তো এখানে এসে কি করলো, কার মতো দেখতে হয়ে গেল আল্লাহ মাবুদ জানে। দেখো তো এখানে এরা এরকম জালের মতো সৃষ্টি করলো, এখানে কিসের মতো সৃষ্টি করলো? জালের মতো সৃষ্টি করলো। এখানে এরা এমন ভাবে থাকে যে দেখে মনে হবে এরা একটা জালের মতো বিন্যাস। তো এখানে কেমন বিন্যাস দেখা যায়? এখানে দেখা যায় একটা জালের মতো বিন্যাস। তো জালের মতো বিন্যাস দেখা গেলে বা জালিকাকার বিন্যাস দেখা যায়। এখানে কেমন বিন্যাস দেখা যায়? এখানে জালিকাকার, জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। এখানে কেমন শিরাবিন্যাস দেখা যায়? জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। এখন এই দুই টাইপের শিরাবিন্যাস হচ্ছে আমাদের কমন উদ্ভিদের মধ্যে। জালিকাকার শিরাবিন্যাস বা জাল ইংরেজি কি? রেটিকুলার। জালিকাকার বা ইংরেজিতে এটাকে বলা হয় রেটিকুলার। জালিকাকার বা ইংরেজিতে এটাকে কি বলা হয়? রেটিকুলার ভিনেশন। আর সমান্তরাল ইংরেজিতে এটাকে কি বলা হয়? প্যারালাল। এটাকে কি বলা হয় ইংরেজিতে? এটাকে ইংরেজিতে বলা হয় প্যারালাল ভিনেশন। এটাকে ইংরেজিতে বলা হয় প্যারালাল ভিনেশন। এখন কোনটা কোথায় দেখা যায়? একটা দেখা যায় একবীজপত্রীতে আর একটা দেখা যায় দ্বিবীজপত্রীতে। আমাদের পুরো পৃথিবীতে দ্বিবীজপত্রীর সংখ্যা বেশি, 315টা। তো দ্বিবীজপত্রীটা হচ্ছে আমাদের প্রধান গঠন, দ্বিবীজপত্রীটা কি আমাদের প্রধান জিনিস।
দুইটা বীজপত্রের মধ্যে, এই জন্য দ্বিবীজপত্রীতে আমরা প্রধান মূল দেখতে পাই। একই সাথে দ্বিবীজপত্রীর সবকিছু একটু জটিল আকারে থাকবে, একটু জাল আকারে বিছানো থাকবে। পুরা পৃথিবীতে একবীজপত্রী থেকে দ্বিবীজপত্রীর সংখ্যা, প্রজাতি সংখ্যা যেহেতু বেশি, সো তাদের সবকিছুই হচ্ছে একটু বেশি বেশি থাকবে। প্যারালাল শিরাবিন্যাসে তো আমাদের শিরা উপশিরা এগুলা কম থাকে, জালিকাকার শিরাবিন্যাসে কিন্তু শিরা উপশিরা অনেক বেশি থাকে। আমি এখানে জালিকার কার্ডটা আসলে দেখাইতে পারি নাই, মনে হচ্ছে এখানে বেশি, বাট এখানে আরো বেশি থাকে। সো জালিকাকার শিরাবিন্যাসে শিরা উপশিরা গুলা বেশি থাকে। সো বেশির দিকে সবসময় কে যাবে? দ্বিবীজপত্রী যাবে। তো এই জালিকাকার শিরাবিন্যাস আমাদের কোথায় দেখা যায়? দ্বিবীজপত্রীতে। কোথায় দেখা যায়? দ্বিবীজপত্রী, কারণ দ্বিবীজপত্রীর প্রজাতি সংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীতে, সো বেশির দিকে যাবে। এখানে জালিকাকারের মধ্যে, জালের মধ্যে শিরা উপশিরা গুলা কি থাকে? অনেক বেশি থাকে। যেহেতু এটা অনেক বেশি থাকে, সো এখানে দ্বিবীজপত্রী যাবে। আর সমান্তরাল, সে হচ্ছে যে এক তালেই চলতে থাকে, তার তাল বেতাল আর নাই, সো এটা দেখা যাবে একবীজপত্রীতে দেখা যাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এই জিনিস এমসিকিউ তে আসবেই। তোমরা এমসিকিউ এক্সাম যে দিবা সেখানে আমরা দিবই যে একবীজপত্রীতে কোন ধরনের শিরাবিন্যাস দেখা যায়। একবীজপত্রীতে সমান্তরাল বা প্যারালাল শিরাবিন্যাস দেখা যায়। দ্বিবীজপত্রীতে আমাদের কোন ধরনের শিরাবিন্যাস দেখা যায়? দ্বিবীজপত্রীতে রেটিকুলার বা জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। এটা দিবই পরীক্ষার মধ্যে, মাস্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। আঙ্গুরের পাতা দেখতে এরকম? দেখি নাই জীবন আঙ্গুরের গাছ। ঠিক আছে, যতটুকু বুঝেছি ক্লাসে, বুঝতে পারছো আজকে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের থেকে একটু শুনবো বুঝেছো কিনা। কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। বুঝতে পারলে ধন্যবাদ সকলকে ক্লাস করার জন্য, যে 441 জন ক্লাসে ছিলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুন্দর করে ক্লাসটা নোট করো, এবার বই থেকে একবার পড়ে ফেলো, বইয়ের জিনিসগুলো দেখো যে আমাদের ক্লাসের সাথে বইয়ের কথাবার্তা মিলছে কিনা, তাহলে তোমাদের পড়াটা আরো স্ট্রং হবে এবং তোমাদের পড়ার গভীরতা আরো বাড়বে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে ক্লাস করার জন্য। তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে? আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 10 তারিখ, এরকম টাইমে আমাদের নেক্সট ক্লাস। ওকে। স্টিপিউল মানে উপপত্র, দেখা যায় পাতার নিচে অনেক সময় এরকম ছোট ছোট পত্র থাকে, এদেরকে উপপত্র বলা হয়, স্টিপিউল। পাতার নিচে ছোট ছোট পত্র থাকে, তাদেরকে আমরা স্টিপিউল বলে। রানারটা তো এখন রানার বুঝায় চলে গেছি, সে কখন, তুমি কোথা থেকে আসলা ভাই? ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ, 9টা 15-তে ক্লাস আছে কিন্তু যারা বিজয় ব্যাচে তাদের।